জানালার পর্দা সরাতেই এক ঝলক রোদ সারার চোখের ওপর পড়ল। সে চোখ কুঁচকেই চেঁচিয়ে উঠল, এই আপি, জানলা বন্ধ কর না। এবার তুই ওঠ, ঘড়ি দেখ কয়টা বাজে। সারা এক চোখ বন্ধ রেখে এক চোখ দিয়ে বালিশের পাশে হাতড়ে মোবাইল বের করে সময় দেখল, তারপর লাফ দিয়ে উঠে বসল। ও শিট! যারা বিরক্ত হয়ে বলল, এই তোকে না 1000 বার বলেছি এসব শিট ফিট বলবি না, বলবি ইন্না লিল্লাহ। সারা জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকল। বেরিয়ে গপাগপ করে নাস্তা সারল। যারা প্রতি ধাপেই ওকে বিভিন্ন নসিহা দিতে লাগলো। সারা কিছু শোনে কিছু শোনে না। ওড়নাটা কোনোরকম মাথা ছুঁয়ে সারা বেরিয়ে গেল। এটুকুও করল যারার চাপাচাপিতে। পথে বের হয়ে সে ওড়নাটাকে বর্তমান আধুনিকাদের মতো করে পরে নিল। প্রতিদিন তাই করে। টিএসসির সামনে রিক্সা দিয়ে নামতেই দূর থেকে সেজানকে দেখতে পেল। হুন্ডায় বসে আছে আর বারবার ঘড়ি দেখছে। সারা চপল পায়ে হেঁটে ওর কাছে গেল। হাই। সেজান মুখ ফিরিয়ে সারাকে দেখে বলল, এই তোমার 9টা? সারা নিজের দোকান ধরে বলল, সরি জান, অন্তত আজকের দিনে তুমি আমাকে বকো না প্লিজ। সেজান কপট মুখ ভার করে সাথে সাথে হেসে দিল। চলো তাহলে। সারা বলল, প্রথমে কোথায় যাব? চিন্তার ভান করল সেজান। প্রথমে খালামণির বাসায়, তারপর কাজী অফিস। সেজান জবাব দিল না। হোন্ডা স্টার্ট দিলে সারা উঠে বসল। বাতাসকে ছাপিয়ে হোন্ডা তীব্র বেগে চলতে লাগলো। একটা বিলাসবহুল বাড়ির গেটে হোন্ডা থামল। সারা নেমে বাড়িটা দেখতে লাগলো বিস্মিতভাবে। সেজান ওর হাত ধরল, চলো। সারা নড়ল না। সেজান অবাক হয়ে বলল, কি হলো রে ভাই? বাসায় কে কে আছে? গেলেই দেখবে, চলো। ইতস্তত করে পা বাড়ালো সারা। কলিং বেল বাজলে বুয়া দরজা খুলে দিল। সেজানকে সালাম দিল। সেজান জিজ্ঞেস করলো, খালামণি কই? খালাম্মা তো গত পরশু ইন্ডিয়া গেছে, আর ফাহিম ভাই বাসাত নাই। সেজান হতাশার ভঙ্গি করল। ও কি করি? আচ্ছা আমরা বসি। বুয়া ভেতরে চলে গেল। সারা বলল, চলো চলে যাই। সেজান বলল, আরে দেখি না, ফাহিমকে ফোন দিই, ও যদি আসে। না চলো তো, তোমার খালামণি নেই, ফাহিম ভাইকে দিয়ে কি করব? আরে কেউ নেই তো কি, এটা আমার নিজের বাড়ির মতো। আর তুমি কি আমাকে বিশ্বাস করো না? তা করি। সারা আমতা আমতা করতে লাগলো। সেজান দৃঢ়ভাবে বলল, শোনো, আমার জন্য সারা দুনিয়ার মেয়েরা পাগল, আর আমি পাগল তোমার জন্য, নইলে যাকে তাকে কি ফ্যামিলিতে নিয়ে আসি? সারা আর কিছু বলল না। এভাবে প্রতিবারই সেজানের জেদ ভরা যুক্তিতর্কের কাছে সারা হেরে যায়, হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব। কিছুদিন পরের কথা, এক বিকেলে সারা সেজানকে ফোন দেয় জরুরি ভিত্তিতে পরদিন দেখা করার জন্য। সেজান দেখা করতে আসে। সারার চেহারাটা আজ ক্লান্ত মনে হচ্ছে। সেজান ওর গাল ধরে বলে, কি জান, হঠাৎ আর্জেন্ট কল দিলা? সারা মুখ নিচু করে রেখে কিছু ভাবল, তারপর বলল, তুমি আজই আমাকে কাজী অফিসে নিয়ে চলো প্লিজ, আমরা আজই বিয়ে করব। সেজান থমকে যায় প্রথমে, তারপর বলে, বাট আজ তো আমার কাজ আছে, তাছাড়া আজই কেন? সারা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আজ করে কদিন হলো, ওসব আমি জানি না। হয় আজ তুমি আমাকে বিয়ে করবে, নয়তো আজ তোমার চোখের সামনে রাস্তায় জান দেবো আমি। সেজান ওকে সামান্য ঝাঁকি দিল। এই কি হয়েছে তোমার, বলো তো? সারা অসহিষ্ণু কণ্ঠে বলল, লেটস গো টু দ্য কাজী অফিস, বলে সে বাইকে উঠে বসল। সেজান কিছুক্ষণ চুপ থেকে বাইক স্টার্ট দিল। ধানমন্ডি কাজী অফিসের সামনে এসে বাইক থামালো। কাজী অফিসের গেটে হাসান, পাপন, মীরা আর তুলিকে দেখে অবাক হলো। তোরা সব এখানে? তুলি সেজানের পিঠে চাপড় মেরে বলল, শালা তুমি একলা বিয়ে করবা আমগো ফালায়া? সারা না বললে তো মিস করতাম, চল এখন। সারা এবার হাসছে, ওকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। সেজান এবার আর পাশ কাটাতে পারল না। সারা আজ আটঘাট বেঁধে এসেছে। পরিস্থিতির কারণে বন্ধুদের চাপে পড়ে অবশেষে সেজান সারাকে বিয়ে করল। মোহরানা নিয়ে সারা কিছু বলল না। বন্ধুরাই বলল, বেটা তুই কোটিপতির পোলা, 10 লাখ টাকা কাবিন দে। সেজান কৌশলে সেটাকে 2 লাখে নামিয়ে আনলো। বলল যে মনটাই আসল, টাকা পয়সা দিয়ে সংসার হয় না ইত্যাদি। বিয়ে শেষে সবাইকে চাইনিজ খাওয়াতে হলো সেজানের। সারা আজ খুব খুশি। যারাকে কি বলবে সেটা নিয়ে একটু ভাবছে, তবে চিন্তাটা ওর মাথা থেকে নেমে গেছে। ও মনে করছে বিয়ে করে সেজানকে ও আটকে ফেলেছে। সমাজের বোকা আবেগী মেয়েগুলো এভাবেই নিজেদেরকে সস্তায় দান করে দেয় প্রেমিকরূপী লম্পটদের হাতে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সারা সেজানকে বলে, তোমার বাসায় কবে জানাবে? আরে এখন না। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? সারা নক করতে করতে বলল, আমার শরীরটা ভালো না, 2-3 বার বমি হয়েছে, তাছাড়া। আরে দূর, তুমি যা ভাবছো তা তো নাও হতে পারে। ও ইয়াস, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, কাল আমি চিটাগং যেতে পারি। যদি যাই আই উইল কল ইউ, বাই। সারা বাসায় ফিরল। 700-800 স্কোয়ার ফিটের এই বাসাটাতে সারা আর যারা 2 বোন থাকে। ওদের সাথে ওদের এক ফুপি থাকে, যারার মা নেই, বাবা সৌদি থাকেন, সেখানে চাকরি করেন। মাঝে মধ্যে দেশে এসে 2 মেয়েকে দেখে যান। ওদের সাথে তিনি তার দুঃসম্পর্কের এক বিধবা বোনকে রেখেছেন, যে ওদের সাথে সবসময় থাকে। যারা সারার বড় বোন এবং সম্পূর্ণ সারার বিপরীত। সারা চঞ্চল, ছটফটে, জেদি আর স্বেচ্ছাচারী, অথচ যারা শান্ত, ভদ্র ও ধার্মিক ও খুব ঘরোয়া মনের। 2 বোনে বিস্তর পার্থক্য থাকলেও যারা ছোট বোনকে খুবই ভালোবাসে, বিশ্বাস করে।
যদিও সারার খোলামেলা জীবনযাপন জারার একদম পছন্দ না, তবুও সাধ্যমতো চেষ্টা করে বোনকে বোঝাতে। মা নেই বলে ছোট বোনকে বেশি আদর করে তাকে বাঁদর বানানো হয়ে গেছে, এটা বোঝে জারা। মাসখানেকের মধ্যে সারার শারীরিক অসুস্থতা জারাকে বিচলিত করে তোলে। জোর করে বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর তখনই জারার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। ডাক্তার জানায় সারা প্রেগন্যান্ট। আরও যা যা বলে তা জারার কানে ঢোকে না। মন্ত্রমুগ্ধের মতো বাড়ি এসে নিঃশব্দে মাটিতে বসে পড়ে গুটিসুটি মেরে। দেখে মনে হয় ভীষণ ভয় পেয়েছে। সারা ওর সামনে হাঁটু গেড়ে বলে, আপু সরি, তোমাকে বলবো বলবো করেও বলা হয়নি যে আমরা করেছি। তুমি ভেবো না আমি বিবাহিত। যারা নীরবে ওর দিকে তাকিয়ে থাকে। কোষে চর মেরে ওর গালটা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ওকে জানে ও নিজের ওপর কত বড় জুলুম করেছে। যারাকে চুপ দেখে নিজেই বলল, জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না। আমি সেজানকে বাধ্য করব আমাকে ইমিডিয়েট তুলে নিতে। যারা জানে সামনে একটা বড় বিপর্যয় অপেক্ষা করছে। বাবাকে ফোনে জানাবে কিনা ভাবছে, কিভাবে কি বলবে মাথা কাজ করছে না। বাবা যদি শুনে অসুস্থ হয়ে পড়ে। সেদিন সারা বাড়িতে ফিরলে যারা ওকে ধরে, কি বলল সেজান, কবে নিতে আসবে তোকে? সারা ফুঁপিয়ে কেঁদে উঠল। যারা জমে শক্ত হয়ে গেল। যা বুঝার বুঝে গেছে ও। সারা রাত সারা মরার মতো ঘুমালো, আর যারা নামাজে কাঁদল। সকালে আলমারি খুলে ভালো বোরকাটা বের করলো। সারা জানতে চাইল, কোথায় যাচ্ছ আপু? যারা বলল, তুই সেজানদের বাসা ঠিকানা আর ফোন নাম্বারটা আমাকে দে। সারা অবাক হয়ে বলল, তুই ওদের বাসায় যাবি? ওর গার্ডিয়ানের কাছে যাব, কথা বলবো। কে কে আছে ওর? ওরা দুই ভাই, ওর এক বড় ভাই, তিনি ব্যবসা করেন, আর ওর মা। ওদের বাসায় স্কাটন। যারা আল্লাহর নাম নিয়ে বের হলো। সারা পথ আল্লাহর কাছে দোয়া চাইল, তিনি যেন সহজ করে দেন সব। বড় একটা গেটের কাছে রিক্সা থামল। গেটের দারোয়ান আটকে জিজ্ঞেস করলো, কার কাছে যাবে? যারা সেজানের মায়ের কাছে যাবে বলল। দারোয়ান জানালো, উনি তো বাসায় নেই, খালি আফনান ভাইয়া আছে। যারা বলল, আচ্ছা আমি ওনার সাথে কথা বলবো। সুন্দর করে সাজানো ড্রয়িং রুমে বসে আছে যারা। মেকআপটা ভালো করে টেনে বসলো। খুব বাধ্য না হলে সে পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে না, কিন্তু এখন যেহেতু সেজানের মা নেই, তাই বাধ্য হয়ে ওর বড় ভাইয়ের সাথেই কথা বলতে হবে। মাথা নিচু করে 7-5 ভাবছে যারা। তখনই ঘরে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী ভদ্রলোক। বেশ লম্বা আর উজ্জ্বল শ্যামলা, গালে খোঁচা খোঁচা দাড়ি, হালকা মেরুন রঙের গেঞ্জি আর সাদা ট্রাউজার পরনে। যারা মাথা নিচু করে থাকায় প্রথমে পায়ের দিকে চোখ গেল। কিছুটা অবাক এবং খুশি হলো। এটা ভেবেছে ভদ্রলোক ট্রাউজার টাকনোর অনেকখানি উপরে পেছেন। যারা মৃদুস্বরে সালাম দিলে তিনি তাকিয়ে চমকে গেলেন কিছুটা। দারোয়ান বলেছিল যে কোনো এক মহিলা দেখা করতে এসেছে, কিন্তু সে যে এরকম পূর্ণ হিজাবি তা তো বলেনি। আফগান সালামের জবাব দিয়ে কিছুটা দূরত্ব রেখে বসে বলেন, জি বলুন। যারা সংকোচে কিছুক্ষণ চুপ থাকলো। সে ভেবেছিল সেজানের মায়ের সাথে কথা হবে। এখানে তো বড় ভাই হাজির, কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে লজ্জা জড়সড় কণ্ঠে খুব বেছে বেছে যথাসম্ভব শালীন ভাষায় কথাগুলো বলার চেষ্টা করল। আফনান নীরবে শুনে গেলেন। যারা এক পলক তাকিয়ে দেখল ভদ্রলোকের মুখ লাল হয়ে গেছে। যারা বলতে গিয়ে শেষের দিকে কেঁদে ফেললেন। আফনান অস্বস্তিতে পড়ে গেলেন। যারা মৃদুস্বরে বলল, আপনি আমাকে বিশ্বাস করতেন তো? আফনান জবাব না দিয়ে মাথা নাড়লেন। যারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আফনান কিছুক্ষণ ভেবে তারপর দীর্ঘশ্বাস বললেন, আপনাদের বাসাটা কোথায় জানতে পারি? যারা ঠিকানা বলল। আফনান বলল, সে 2-3 দিন পর যোগাযোগ করবে, মা আসুক। তারপর যারাকে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, স্যারকে অধিকার দেওয়া হবে। আমি সেজানের সাথে কথা বলবো। আপনার নামটা? যারা নেকাবের মাছ দিয়ে তাকালো। আমার নাম যারা। আফনান কেবল একজোড়া ভেজা চোখ দেখতে পেল। অদ্ভুত একজোড়া চোখ, যার বাম চোখের পাশে একটা বড় তিল। চেহারা না দেখলেও ওই তিল দেখে সে যারাকে চিনে নিতে পারবে। যারা বিদায় নিয়ে চলে আসলো। আফনান ভদ্রতা করে উঠে দাঁড়ালো। তারপর যারা বেরিয়ে যাবার পর মোবাইলে নাম্বার চাপলো। যারা সারা পথ ভাবতে ভাবতে এলো, যার বড় ভাই এমন, তার ছোট ভাই এমন অসভ্য কেন? গত কয়েকদিন যাবৎ বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই বাইরে বেরোতে পারছে না। সেজানের নাম্বারে অনবরত কল দেবার পরও সে ফোন ধরছে না, এমনকি কল ব্যাকও করছে না। এই ব্যাপারটা সারাকে আরও বেশি অসুস্থ করে ফেলেছে। সেজানকে সে অনেক বেশি বিশ্বাস করত, কখনো মনে হয়নি ও সারাকে ধোঁকা দিতে পারে। সারা আরেকটা বিষয় লক্ষ্য করেছে, যারা আজকাল ওর সাথে কথা খুবই কম বলে, জরুরি দরকার ছাড়া কথা বলে না। সারা একদিন ওর হাত চেপে ধরল, আপি তুই খুব রাগ করেছিস না? যারা অন্যদিকে তাকিয়ে বলল, আমার রাগে তোর কি যায় আসে? তোর যেটা ভালো লেগেছে তুই করেছিস, কোনোদিন আমার কথা শুনতে চাসনি। আজ নিজে তো ডুবেছিস, আমাকেও ডুবিয়েছিস। সারা মলিন কণ্ঠে বলল, আমি তোকে বিশ্বাস করেছিলাম আপি, আমার এমন কেন হলো? যারা রেগে বলল, আগুনে হাত দেবার সময় যদি কেউ বলে আমি তো আগুনকে বিশ্বাস করে হাত দিয়েছি, তাহলে দোষটা কার? আল্লাহকে আমাদের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দেননি? বিয়ের আগে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ইসলামে হারাম। তুই তোর দুনিয়া আখেরাত দুটাই নষ্ট করলি। বল, তোর এই বাচ্চা কি পরিচয় বড় হবে? ওর তো কোনো দোষ নেই, অথচ তোদের অপকর্মের শাস্তি ওকে পেতে হবে কেন? কখনো ভেবেছিস লোকে আমাকে কি বলবে? বলবে ওর বোন এমন কাজ করেছে।
কেউ সম্বন্ধ নিয়ে আমাদের বাসায় আসবে না, আর আমারও কোনোদিন বিয়ে হবে না। বোন হয়ে তুই আমাকে এই উপহার দিলি, তাই না? জারার চোখ পানিতে ভরে গেল। সারা কিছু বলতে যাবে তখনই গেটের কাছে গাড়ির হর্ন শোনা গেল। সারা জানালার পর্দা সরিয়ে দেখল এক দীর্ঘদেহী লোক গাড়ি থেকে নামছে, ওদের বাড়িতে ঢুকছে। সারা ত্রস্তে জারাকে বলল, এই আপি, কে জানি এসেছে। সেজানের ভাই নাকি এটা দেখতো। জারা চোখ মুছে উঠতে উঠতে বেল বেজে উঠল। জারা দ্রুত ঘরের ভেতর চলে গেল। সারা মাথায় ওড়না পেঁচিয়ে দরজা খুলল, সালাম দিল। ভদ্রলোক 2 হাত পকেটে ঢুকিয়ে মার্জিত কণ্ঠে বলল, এটা কি জারা বিনতে জামানের বাসা? জি জি, আমি জারাপুর ছোট বোন সারা। আপনি প্লিজ ভেতরে আসুন ভাইয়া। আচ্ছা, আপনি সারা? আমার নাম জাওয়াতা আফনান, আমি সেজানের বড় ভাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি, বসুন ভাইয়া। আসলে আমি তোমার বড় আপুর কাছে এসেছি, ওনার সাথে 1 মিনিট কথা বলে চলে যাব, আমার তাড়া আছে। আমি বলছি আপুকে, আপনি একটু বসুন না ভাইয়া। আফনান একটা সোফায় বসল। সারা ভেতরে দৌড় দিল। মিনিট 2-এর মধ্যেই একটা চওড়া নীল ওড়না দিয়ে হাত পা শরীর সম্পূর্ণ ঢেকে জারা এলো। সে সোফায় বসলো না, দূরে একটা ছোট টুলের উপর মুখ ঘুরিয়ে বসলো। আস্তে করে সালাম দিল। আফনান ওর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। মুখ নিচু করে বলল, দুঃখিত অসময়ে বিরক্ত করার জন্য। আসলে আমি জানতে এলাম যে আমি আমার মায়ের সাথে কথাটা শেয়ার করেছি। তিনি যথেষ্ট আপসেট, সেজানের ওপর প্রচণ্ড রেগেও গেছেন। বুঝতেই তো পারছেন, তিনি সেজানকে খুব বকেছেন, এমনকি সম্পত্তি থেকে বেদখল করার হুমকিও দিয়েছেন। বাট আফনান চুপ করে গেল। যারা বলল, কিন্তু কি বলুন, তিনি কি সারাকে মেনে নিতে চাচ্ছেন না? আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে ওদের দুজনের সাথে পেরে উঠছি না। মায়ের জেদ একদিকে, আর সেজান তো সে তো সরাসরি নাকচ করে দিয়েছে সে নাকি সারাকে মেনে নেবে না। ওর পক্ষে নাকি এ মুহূর্তে তা সম্ভব না। তার সম্মান, সামাজিকতা আরও যা যা বলেছে সেটা তো না শোনাই ভালো। যারা মুখ নিচু করে আস্তে করে চোখ মুছল। আফনান সেটা টের পেল। অপরাধের সুরে বলল, দেখুন, আমি এটা নিয়ে খুবই রাগারাগি করেছি সেজানের সাথে, বকেছি, তাকে জোরও করেছি, কিন্তু আফনান থেমে গেল। তারপর আবার বলল, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আমাকে একটু সময় দিন। আমি সেজানকে প্রয়োজনে বাধ্য করব, আর মাকেও বোঝাবো, আর সারার যাবতীয় খরচ আমাদেরই। সেটা এনি হাও সারার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনার অনেক দয়া, অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আফসোস আমরা উপকৃত হতে পারলাম না। দীর্ঘশ্বাসের সাথে কথাগুলো বলল যারা। আফনান কি বলবে ভেবে পেল না। যারা আস্তে করে উঠে পড়লে বলল, চা দিচ্ছি, একটু বসুন। ও না না, একদম সময় নেই, আমি বরং আসি, পরে যোগাযোগ করব। যাবার আগে সারাকে দুটো কথা বলে যেতে চাই। যারা কিছু না বলে ভেতরে চলে গেল। প্রায় সাথে সাথেই সারা ঢুকলো। সে গেটের কাছে দাঁড়িয়েছিল। আফনান ওকে নিজের ফোন নম্বর দিল, আর যে কোনো প্রয়োজনে ওকে বিনা সংকোচে জানাতে বলল। আর কিছু টুকটাক কথা বলে এসে চলে গেল। দেখতে দেখতে মাসগুলো চড়ুই পাখির মতো উড়ে উড়ে গেল। জারার বাবাকে সংক্ষেপে সব জানানো হলে তিনি তাড়াহুড়ো করে দেশে চলে আসার প্রস্তুতি নেন। পরে সংবাদ আসে তিনি এয়ারপোর্টে ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে আরবের মাটিতেই দাফন করা হবে। সংবাদটা যারাদের কাছে পৌঁছালে ওরা দুবোনই পুরোপুরি ভেঙে পড়ল। ফুপির পরামর্শে সারাকে নিয়ে যারা সিলেট চলে এলো। এখানে জারার বিধবা ফুপির এক বান্ধবী থাকেন, তার বাসার কাছে বাসা নিল ওরা। ঢাকায় আত্মীয় স্বজনের নানান প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এখানে সেটা নেই। সারা বলেছিল আফনান ভাইয়াকে জানাই। যারা রাগে বারণ করে দিয়েছে, কোনো দরকার নেই। কিন্তু সারা গোপনে আফনানকে বিষয়টি ঠিকই জানিয়ে দিল। যথাসময়ে সারাকে সিলেটের একটা নার্সিংহোমে ভর্তি করানো হলো। দুশ্চিন্তায় জারার অসুস্থ হবার দশা। হাতে টাকা পয়সা ফুরিয়ে এসেছে। সারা চাকরি টিউশনি করে কিছু জমিয়েছিল, আর আগে বাবা টাকা পাঠাতো। এখন কি হবে? এখন তো সব পথ বন্ধ। এদিকে সারার অবস্থাও বিশেষ সুবিধার না। যারা চোখে যেন পথ দেখতে পাচ্ছে না। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইল। সারাকে ওটিতে নেবার কিছুক্ষণ পর ডাক্তার জানালেন পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক। ভেতরে বাচ্চা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না। বাচ্চাকে বাঁচাতে গেলে মাকে হারাতে হতে পারে। দিশেহারা যারা মাকেই বাঁচাতে বলল। ঘণ্টাখানেক পর ডাক্তার মলিন মুখে এসে এক ফুটফুটে শিশুর জন্মের এবং তার সাথেই বাচ্চার মায়ের মৃত্যুর সংবাদটি দিলেন। যারার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। শিশুটিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল যারা। ফুপিও নির্বাক হয়ে রইলেন। এদিকে ক্লিনিকের মোটা অঙ্কের বিল জমেছে। এতদিন সারা দেখে এসেছে সব। দিশেহারা যারা কেবিনে বসে আকাশ পাতাল ভাবছে, আর থেকে থেকে চোখের পানি মুছছে। এমন সময় নার্স এসে জানালো কাল দুপুর 12টার মধ্যে কেবিন খালি করতে হবে। যারা বলল, মানে আমরা তো এখনো বিলই দেইনি। নার্স কাঠখোট্টার মতো বলল, আপনাদের নতুন বাবুর বাবাই তো এসে বিল দিয়ে দিয়েছে। যারা বোকার মতো তাকিয়ে রইল। নার্স বলল, উনি বাইরে চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলছেন, এলেই সব জানতে পারবেন। যারার ভেতরটা কষ্টে ফুঁসে উঠল। ভাবল, আমার বোনের মৃত্যুর পর সেজানের আসতে ইচ্ছে হয়েছে। যারা কেবিনে অপেক্ষায় রইল সেজানের।
এমন সময় গেটে নক হলে ফুপি উঠে দরজা খুললেন। তার হাতে বাচ্চার ডাক্তারের ফাইল ধরিয়ে দিল কেউ একজন। ফুপি তা নিয়ে জারার হাতে দিলেন। জারা ঘোমটার আড়াল থেকে হাত বাড়িয়ে তা নিল। ফুপি বোধহয় ওই সেজানকেই বসতে বলেছেন। বসুন বাবা। জারা প্রস্তুতি নিল সেজানকে করা কিছু কথা বলবে। হঠাৎ ফাইলে বাচ্চার নামের নিচে গোটা অক্ষরে জাওয়াতা আফনান লেখা দেখে বিস্ময়ে মুখ ফিরিয়ে তাকালো চেয়ারে বসে থাকা লোকটার দিকে। ভুলে গেল ওর মুখে কোনো পর্দা নেই, ওড়না সরে গেছে। তাকিয়ে দেখে সেজান নয় বরং আফনান, অর্থাৎ সেজানের বড় ভাই বসে আছে। জারার মাথা ঝিমঝিম করতে লাগলো। আফনান ওর দিকে চরম বিষয়ে তাকিয়ে নিজেকে দ্রুত সামলে নিল। জারাও মাথার ঘোমটা টেনে লম্বা করে বলল, আপনি? আফনান সামান্য কেশে নিয়ে বলল, জি দুঃখিত, পৌঁছতে দেরি হয়ে গেল। এখন চলুন আমার সাথে, আপনার ব্যাকপ্যাক গুছিয়ে নিন। জারা পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে রইল। কোনো মতে বলল, মানে কোথায় যাব আমি? আফনান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বাড়িতে। যারা মুখ ঘুরিয়ে সে অদ্ভুত চোখে তাকালো। আপনার বাড়ি? কেন? আর কিসের অধিকারে? আপনার বাড়িতে আমি কেন যাব? আফনান একবার ওর ফুপুর দিকে তাকালো, তারপর জারার দিকে তাকিয়ে স্থির বিশ্বাসে ধীরে ধীরে বলল, সেখানে যাবেন আমার অর্ধাঙ্গিনীর অধিকারে, সসম্মানে। আফনানের কথায় মনে হলো যেন ঘরের মধ্যে বাজ পড়েছে। পিনপতন নীরবতা বিরাজ করছে। যারা মাথা নিচু করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে চুপ করে। বাচ্চাটা মিহি শব্দেও ও করছে। ফুপু একবার জারাকে দেখছেন, আরেকবার আফনানকে দেখছেন। আফনান কথাটা বলে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো যেন জারা কিছু বলতে পারে, কিন্তু জারাকে একেবারে নিশ্চুপ দেখে সে উঠে দাঁড়ালো। সামান্য কেশে স্পষ্টভাবে বলল, আমি জানি আপনি অনেক বড় একটা ভাবনাতে পড়ে গেছেন। প্রত্যেক মেয়েরই নিজস্ব কিছু স্বপ্ন থাকে, আপনারও থেকে থাকবে। জানি না আমার এই প্রস্তাবকে আপনি কি চোখে দেখছেন। শুধু এইটুকু বলতে পারি, বিষয়টাকে অন্যভাবে নেবেন না প্লিজ। আপনাকে দয়া দাক্ষিণ্য কোনোটাই করতে আসিনি আমি। বাচ্চাটা আমাদের বংশের সন্তান, জেনে শুনে তো এটাকে অগ্রাহ্য করতে পারবো না। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার যে কি করা উচিত কেউ একটু বলে দেবেন? আমি স্থিরভাবে কিছু ভাবতে পারছি না। বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলে আমি নিজেও খুব একটা স্বস্তি পাবো না। তাছাড়া ও আমার সারার সন্তান। আবার মন থেকে এটাও মেনে নিতে পারছি না কেবল বাচ্চাটার জন্য আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হচ্ছেন। আফনান ঠোঁটে ঠোঁট চেপে দুই হাত পকেটে পুরে দিয়ে বলল, বাধ্য হচ্ছি বলতে কি বোঝাচ্ছেন? আমাকে কে বাধ্য করবে? যারা দেবার মতো কোনো উত্তর খুঁজে পেল না। আফনান অসহিংস কণ্ঠে বলে উঠল, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কোনোভাবেই আপনার প্রতি দায়বদ্ধ নই। হ্যাঁ, বাচ্চাটা আমাদের দায়িত্ব, যেটা আমি কখনোই অস্বীকার করিনি। তাহলে আমাকে বিয়ে করতে চাওয়ার পেছনে আপনার ইন্টেনশনটা কি? যারা মৃদু শব্দে বলে একটু চুপ থেকে বলল, আমি তো কোনোভাবেই আপনার উপযুক্ত বা সমকক্ষ নই। আফনান নীরবে তাকিয়ে থাকলো জারার দিকে। পাশ থেকে ওড়নার আড়ালে ওর ভারী খোপাটা চোখে পড়েছে। আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার উপযুক্ত হতে হলে কি কি থাকতে হবে বলে আপনি মনে করেন? মনে মনে কিছুটা তেতে উঠল আফনান। আর কিভাবে বললে তুমি বুঝবে যে আমি তোমাকেই চাইছি? সে প্রথম দিনে বাধা পড়ে গেছে তোমার কাছে। কিন্তু মুখে শান্ত ভাব বজায় রেখে বলল, তাছাড়া বাচ্চাটা আপনার কাছে ভালো থাকবে। আপনি ওর খালামণি হন। আপনার চেয়ে বেশি আর ওকে কে ভালোবাসবে বলুন? আপনিও তো ওর চাচা হন। আফনান কোনো কিছু না ভেবে বলে বসল, বাচ্চাটাকে পরিপূর্ণ ভালোবাসা আর যত্ন দিতে ওর একজন মা প্রয়োজন, যেটা আপনি দিতে পারেন। তাই খালাকেই চাচির স্থানে বসাতে চাচ্ছি। মনে মনে ভাবছে আফনান, আর কত ধৈর্য পরীক্ষা নেবে যারা ভাবছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ওর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বিরাট একটা লোভনীয় প্রস্তাব, কারণ সে নিজে আজ অভিভাবকহীন, একাকী। সে একটু থেমে বলল, সেজান আর আপনার মা? আফনান মাথাটা সামান্য কাত করে কপালটা চুলকে বলল, এটা একটা ভাইটাল কোয়েশ্চেন, তবে আমি এটা নিয়ে বিশেষ চিন্তিত নই। তাছাড়া আপনাকে তো আরেকটা কথা বলাই হয়নি। সেজান কিছুদিন আগে মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে একটা কার অ্যাক্সিডেন্টে। সেখানে ওর গাড়ির 6 ফুট নিচু খাদে পড়ে যায়। ওর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে, বাট ও পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনাও অনেক কম। যদি সেরে উঠেও তবুও সে কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কিনা এই ব্যাপারে ডাক্তারদের আশঙ্কা রয়েছে। আমার আম্মা ওর সাথে আছেন সেখানে। আসলে আপনাকে অনেক কথাই বলার ছিল, কিন্তু সময় বা পরিস্থিতি কোনোটাই অনুকূলে নয়। তাই কেবল এতটুকুই বলবো, বাচ্চাটার স্বার্থে হলেও আমাদের এক হওয়া উচিত। আপনি যাবার বিষয়টি বিবেচনা করবেন আশা করি। আমি আজ আসি, যদি রাজি থাকেন তো কাল সকাল 11টার দিকে গাড়ি পাঠিয়ে দেব, চলে আসবেন। আর হয়তো কাল রাতের ট্রেনে ঢাকা ব্যাক করব। আমি নিজেই আসতে চেয়েছিলাম, কিন্তু আমি থাকলে আপনি হয়তো অস্বস্তি বোধ করতে পারেন, তাই। আফনান চলে যাবার জন্য 2 পা এগিয়ে আবার ফিরে এলো। আপনার অমত না থাকলে কালই আমাদের বিয়েটা হবে ইনশাল্লাহ।
কারণ আপনার সম্পর্কে যতদূর জেনেছি গায়রে মাহরামের সাথে আপনি সহজ হতে পারবেন না, আর আমি নিজেও চাই না আপনি একটা মুহূর্ত কোনো পরপুরুষের সাথে সময় কাটান। আরেকটা কথা, আপনাকে পছন্দ না হলে গায়ে পড়ে বিয়ে করতে যাওয়ার মতো অতটা উদার বোধ হয় আমি নই। অবশ্য তার মানে এটাও নয় যে আমি আপনার ওপর স্বামিত্বের অধিকার খাটাবো। এটা আমার একতরফাই থাক। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি নিজে মন থেকে আমাকে মেনে না নেওয়া পর্যন্ত আমি আপনাকে বিরক্ত করব না। আর আরেকটা কথা, পরিস্থিতির কারণে আপাতত চাচ্ছি না মাকে বিয়ের কথাটা জানাতে। কিছুদিন পর তিনি দেশে ফিরলে তাকেই আমি জানিয়ে দেব। এবার আপনি সিদ্ধান্ত নিন। এই যে কার্ডটা এখানে রেখে গেলাম। ফুপুর দিকে একটা কার্ড বাড়িয়ে ধরল। আমার ফোন সারা রাত আপনার ফোনের অপেক্ষা করবে। আসি বলে আফনান আর দাঁড়ালো না। আফনান চলে যাবার পর যারা বাচ্চাটাকে আলতো করে শুয়ে দিল। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ফুপু ওর কাঁধে হাত রেখে বললেন, শোন রে মা, আল্লাহ তো তোকে সম্মানিত করেছেন। বাচ্চার চাচার প্রস্তাবটা তোর জন্য আল্লাহ রহমত হয়ে এসেছে। কেন এখানে ঠুকরাচ্ছিস? রাজি হয়ে যা। ছেলেটা খুব ভালো দেখেই মনে হচ্ছে। মাগো, চুল তো আর বাতাসে পাকেনি। লোক চিন্তা এখন আর ভুল হয় না। রাত প্রায় 12টা। বাচ্চাটা ঘুমাচ্ছে। ফুপুও অপর বেডে ঘুমাচ্ছেন। কেবল ঘুম নেই জারার চোখে। ইস্তেখারার নামাজ শেষে মনটা হালকা লাগছে। সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে। মনে পড়ল আফনানকে ওর সম্মতির কথাটা জানাতে হবে। এত রাতে ফোন দেবে কিনা ভেবে ভেবে কল দিয়ে ফেলল। রিং ঠিকমতো হয়নি, অমনি কট করে রিসিভ করে ফেলল আফনান। যেন ফোন হাতে নিয়ে বসেছিল। ভারী শব্দে বলল, জি বলুন। যারা ইতস্তত করে বলল, জি গাড়ি কয়টায় আসবে? আফনান লাফ দিয়ে বিছানার উপর উঠে বসে ডান হাতটা সজোরে মুঠো করে ছাঁকালো। মনে মনে বলল, ইয়াস। ফোনে খুব শান্ত ভঙ্গিতে বলল, এই ধরুন 11টা কি 11:30টার দিকে। ঠিক আছে। যারা মৃদু শব্দে বলল, আপনার ফুপুকেও নিয়ে আসবেন। আমি চাই বিয়েতে তিনিও থাকুন। ফুপু গেলেও রাতে চলে আসবেন, উনি ঢাকা যাবেন না। আচ্ছা ঠিক আছে, ছাড়ি তাহলে। আরেকটা কথা। জি বলুন। আফনান ভারী কণ্ঠে বলল, থ্যাঙ্কস না, বলুন জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। যারা ফোন নামিয়ে চেয়ে রইল বাচ্চাটার দিকে। পরদিন ঠিক 11টার সময় গাড়ি চলে এলো। ড্রাইভার নিজে মালপত্র গাড়িতে তুলল। ফুপু বাচ্চাটাকে নিজের কোলে রেখেছেন। ড্রাইভার গাড়ির দরজা খুলে সরে গেছেন। যারা নিঃশব্দে উঠে বসল। আধ ঘন্টার মধ্যেই বিলাসবহুল একটা হোটেলের সামনে গাড়ি পার্ক করল। বোরকা পরা যারার নিজেকে এখানে অনাহুত মনে হতে লাগলো। একজন নারী পোর্টার এসে সালাম দিয়ে সসম্মানে যারাকে পথ দেখিয়ে নিয়ে গেল। দুটো কামরা বুক করা হয়েছে, একটা যারা আর ফুপুর জন্য, অন্যটা আফনানের। সারাদিনে আফনান একবারও দেখা করল না। সন্ধ্যের সময় একজন মহিলা এসে যারাকে কিছু প্যাকেট দিয়ে গেল, সাথে একতরা ফুল আর একটা চিরকুট। যারা চিরকুট খুলে দেখলো তাতে লেখা, সারাদিন ইচ্ছে করে আসেনি, ভেবেছি বিশ্রাম নেবেন। সাথে দেয়া প্যাকেটগুলোতে কিছু জামা কাপড় আছে, পছন্দ হবে কিনা জানি না, এক বন্ধুর স্ত্রীকে দিয়ে কিনালাম, ওগুলো পরে নেবেন। রাতে একেবারে কাজই নিয়ে আসবো, ভালো থাকবেন। যারা প্যাকেটগুলো নেড়েচেড়ে দেখলো তাতে দামি দামি শাড়ি এবং হালকা গহনা রয়েছে। যারার এবার সত্যি লজ্জা করতে লাগলো। কোনোদিন ভাবেনি এভাবে অচেনা লোকেদের মাঝে ওর বিয়ে হবে। সন্ধ্যের দিকে যারা মাগরিবের নামাজ পড়ে উঠতেই গেটে নক হলো। গেট খুলতে দেখলো দুজন মহিলা, যাদেরকে সারা চেনে না। তারা সালাম দিয়ে নিজেদের পরিচয় দিল। তাদেরকে পাঠানো হয়েছে, তারা বউ সাজাতে এসেছে। যারা কিছুটা বিরক্ত হলো, কি এক বিয়ে, তার আবার সাজ। আফনানকে কয়েকবার ফোন দিল যারা, কিন্তু আনরিচেবল আসছে। অগত্যা যারাকে মেকআপ নিতে হলো। ওরা চুল বেঁধে একেবারে ভারী লেহেঙ্গাটা সুন্দরভাবে পরিয়ে দিয়ে গেল। যারা চুপচাপ বসে ওদের কাজ দেখতে লাগলো। বাচ্চাটাকে ফুপি টেক কেয়ার করছে। সাজ শেষ হলে ওরা বলল, ম্যাম দেখুন তো ঠিক আছে কিনা। যারা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে আয়নায় তাকালো। মনে মনে বেশ চমকে উঠল, ওরে বাবা, ওকে তো চেনাই যাচ্ছে না। রাত 9টার দিকে আফনান এলো। ওর সাথে 2-3 জন ঘনিষ্ঠ অতিথি। ফুপুর বান্ধবীও এসেছে পরিবার নিয়ে, তিনিও আমন্ত্রিত। এসব নিশ্চয়ই আফনানের কাজ। এত হুলস্থুলের কি দরকার ছিল? পরের ঘটনাগুলো একের পর এক ঘটে গেল। বিয়ে পড়ানো হয়ে গেল। সবাই মিষ্টি মুখ করলেন। অতিথিদের সবাইকে খাবারের জন্য ডাইনিং হলে নিয়ে যাওয়া হলো। ফুপুও গেলেন। আফনান সবাইকে পাঠিয়ে বলল, আপনারা যান, আমি একটু পর আসছি। যারা সোফায় চুপটি করে বসে আছে। আফনান ওর কাছে গিয়ে হাঁটু গেড়ে কার্পেট বসে বলল, কি ভাবছেন? যারা মাথা নাড়ল, না কিছু না। আফনান একটু হেসে বলল, এখন তো আমি আর পরপুরুষ নেই, ঘোমটাটা সরিয়ে কথা বললে ভালো হতো না? আমি নিজেই সরাতাম। আবার এটা না ভেবে বসেন স্বামিত্বের অধিকার ফলাতে এসেছি। আফনানের কথা শেষ হবার আগেই যারা আফনানের পাশে কার্পেটে বসে পড়ল। যারা মাথা সোজা করে ওর দিকে তাকালো, অমনি ঘোমটাটা খসে গেল। আফনান কথা ভুলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, মাশাআল্লাহ।
যারা হাসি চাপতে দ্রুত মুখ নামিয়ে নিল। আফনান মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল। যারা নীরবতা ভেঙে বলল, দুজনই এভাবে ফ্লোরে বসে আছি, চলুন উঠি। দুজনে একসাথে উঠতে গেলে যারা ভারী লেহেঙ্গায় পা বেঁধে আফনানের গায়ের উপর পড়ে যেতে নিল। আফনান দ্রুত ওকে ধরে ফেলল। আরে সাবধানে, হাঁটতে কষ্ট হলে বলুন, কোলে করে নিয়ে যায়। যারা ত্রস্তে সরে দাঁড়ালো। আরে না না। আফনান হেসে ফেলল। ভয় পাবেন না, আপনার অনুমতি ছাড়া আপনাকে ছোঁব না। আপনি কিন্তু অলরেডি আমাকে দুবার ছুঁয়ে ফেলেছেন, এটা কিন্তু চিটিং। যারা এবার হেসে ফেলল। আফনান সেদিকে তাকিয়ে মৃদু শব্দে বলল, উফ, পাগল হয়ে যাব। সবাই চলে যাবার পর আফনান ঘোষণা দিল, আজ রাতে ঢাকা যাবার প্ল্যান ক্যান্সেল করা হয়েছে, কারণ এত ধকল সামলে আজ যাওয়াটা সবার জন্যই কষ্টকর। 2 দিন পরে গেলেও সমস্যা নেই। ফুপিকে আরও 2-3 দিন তাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানালো আফনান। ফুপু সানন্দে রাজি হলেন। এত বড় হোটেলে থাকতেও তার বেশ লাগছে। তাছাড়া তার বিশেষ কোনো তাড়াও ছিল না। এতদিন ওদের 2 বোনের সাথে ছিলেন, আজ সেই প্রয়োজনটা ফুরিয়েছে। যারা স্বামীর সাথে নিজের সংসারে যাবে, ছোট্ট ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে তিনিও বান্ধবীর বাড়িতে একটা রুম সাবলেটে থাকবেন। সবার খাওয়া বিদায় সম্পন্ন হলে আফনান ফুপুকে প্রশ্ন করল, একা থাকতে তার কোনো কষ্ট বা অসুবিধা হবে কিনা। ফুপু জানালেন তার কোনো সমস্যা হবে না। যারা অবাক হয়ে বলল, ফুপু একা থাকবে কেন, আমি কোথায় থাকবো? বলেই বুঝল ভুল করে ফেলেছে। তাদের মধ্যে যত কথাই হোক না কেন, সমাজের চোখে সে একজন বিবাহিতা, আর সদ্য বিবাহিতা নারী তার স্বামীর সাথে থাকবে, এটাই স্বাভাবিক। যারা দুর্বল কণ্ঠে বলল, তাহলে বাবুকে রেখে যাব। আফনান সহজভাবেই বলল, তাহলে ওকেও নিয়ে নিন, মানে নিয়ে নাও। বলে সে ফুপুর দিকে তাকিয়ে বলল, বাবুকে নিয়ে যাই ফুপি, কি বলেন? ফুপি হেসে বললেন, আজই তো তোমাদের বিয়ে হয়েছে, আজ তোমাদের বাসর, বাবু তো সারা জীবন তোমাদের কাছে থাকবে। যে কদিন এখানে আছি সে কদিন আমার নানু ভাইকে আমার কাছে থাকতে দাও, তোমরা যাও। জীবনের এই সময়টা সব মেয়ের জন্যই মূল্যবান। আমার যারা সংসারটা আমার চোখের সামনে শুরু হোক। বলে তিনি আবেগাপ্লুত হয়ে চোখ মুছলেন। যারা চুপ করে বোকার মতো দাঁড়িয়ে রইল। আফনানের মনে কি চলছে বোঝা গেল না। সে ফুপিকে সব রকম সুব্যবস্থা করে সবকিছু গুছিয়ে দিল। প্রয়োজনে ফোন দিতে বলল। তারপর যারাকে ডাক দিল, চলো তাহলে। যারা ওর তুমি ডাক শুনে ওর দিকে তাকালো। তারপর ধীর পায়ে হেঁটে বাবুর কাছে গেল। বাবু ঘুমিয়ে কাঁদা, ঝুঁকে আলতো করে ওর কপালে চুমু খেলো। ফুপু উঠে দাঁড়িয়ে জারার কাঁধে হাত রেখে ওকে আফনানের কাছে আনলেন। বাবা, আমি ওর মা নই, কিন্তু ওকে পেটের মেয়ের চেয়ে কম ভালোবাসি না। আজ এমন একটা দিন যেদিন ওকে তোমার হাতে সমর্পণ করার মতো কেউ নেই। বলে জারার ডান হাতটা তুলে ধরলেন আর আফনানের হাতটা ধরে তাতে রাখলেন। নিজের 2 হাত দিয়ে ওদের 2 হাত চেপে ধরে কেঁদে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ওর আজ থেকে তুমি ছাড়া কেউ রইল না। আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে কোনো কষ্ট দিও না। ও বড় ভালো মেয়ে, ওর মতো মেয়ে আজকাল হয় না। আফনান বলল, আমাদের জন্য দোয়া করবেন। ফুপু চোখ মুছে বললেন, যাও, ওকে নিয়ে যাও। যারা নিজেও কিছুটা আবেগাপ্লুত হয়ে গেল। ফুপুকে জড়িয়ে তুলল। ফুপু ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আজ থেকে তিনিই তোর সব, স্বামীর সম্মান সবার আগে মা। আফনানের দিকে তাকিয়ে বললেন, রাত বেড়েছে, তোমরা দুজনই তো না খেয়ে আছো, যাও বিশ্রাম নাও। আফনান জারার হাত ধরে বেরিয়ে এলো। গন্তব্য পাশের রুম 302, ফুপুর রুম 301। আফনান লক বাটন ঘুরিয়ে দরজা খুলল। জারার হাতটা এখনও ওর হাতে ধরা। জারার মনে হচ্ছে আফনান প্রয়োজনের তুলনায় একটু বেশি জোরে ধরেছে ওর হাতটা। জারার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। আফনান ভেতরে ঢুকে দরজা লক করে দিলে মনে মনে কেঁপে উঠল জারা। লাইট জ্বালালো বিস্ময় নিয়ে ঘরটাকে দেখল জারা। ভীষণ সুন্দর একটি বাসর ঘর, তবে কেবল সোফা সাজানো, কোনো খাট নেই। আফনান ওকে বলল, ভেতরে চলুন। যারা অবাক হলো ওর পুনরায় আপনি বলা শুনে, আর এবার হাতও ধরেনি। ওর সাথে হেঁটে ভেতরে রুমে গেলে ওর চোখ কপালে ওঠার দশা হলো। বিশাল বড় একটা রুম, পুরো ঘরটাকে আগা গোড়া গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। বিশাল গোল খাটটার ওপর যে চাঁদোয়া ঝুলানো, তা এক কথায় অপূর্ব। কার্পেটের রংটা চমৎকার, পা রাখলে পায়ের পাতা ডুবে যায়। এটা একটা সুইট, আপনার পছন্দ হয়েছে? যারা মুখ নামিয়ে বলল, জি। আপনি এসব সাজিয়েছেন? আফনান বলল, ঠিক আমি না, হোটেলের লোকদের বলেছি, ওরা করিয়ে দিয়েছে। তারপর কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, দেখুন, আমাদের দুইজনের পারস্পরিক সমঝোতা অন্যের জন্য সমালোচনার কারণ হতে পারে, তাই আমরা সবার সামনে স্বাভাবিকভাবেই থাকব। 4 দেয়ালের ভেতর আপনি স্বাধীন। কি কিছু বোঝা গেছে? যারা মাথা নাড়ল, মৃদু কণ্ঠে বলল, এভাবে কি আপনি খুশি? আফনান ওর কাছাকাছি এসে দাঁড়ালো। খুশি বলতে? যারা তোতলাতে লাগলো, না না না, মানে এত আয়োজন করে বিয়ে করলেন অথচ নিজে কি পেলেন? আপনার রাগ হচ্ছে না? আফনান সোফা দেখিয়ে বলল, বসে কথা বলি, চলুন। রাগ হবে কেন, একটু বুঝিয়ে বলুন। যারা নীরব। আফনান হেসে বলল, মনে হয় বুঝতে পেরেছি।
যারা, বিয়ে মানে বউ আমার সম্পত্তি এমন তো না। আমি আপনাকে যে আমার পাশে পেয়েছি, আপনাকে দু চোখে ভরে দেখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা কি পরস্পর ভালো বন্ধু হতে পারি না? যারা মুখ তুলে তাকালো, মাথা নাড়ল। জি। আফনান বলল, আমি আমার ওয়াদা ভুলিনি। ফুপির সামনে ওসব না করলে ওনার মনে খটকা থেকে যেত। দেখেছেন তো উনি কত খুশি। যারা বলল, ঠিকই বলেছেন। আফনান এবার উঠে দাঁড়িয়ে যারাকে বলল, কথা পরে অনেক হবে, আপাতত খাওয়া দাওয়া করি, চলুন। পেটের নাড়িভুড়ি হজম হবার জোগাড়। বলুন কি খাবেন? আজ আপনি অর্ডার করুন। যারা বলল, আপনি করুন না প্লিজ, আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি। তার আগে কিছু করণীয় আছে। আফনান বলল, সেটা কি? যারা আফনানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার ডান হাতটা আমার কপালের চুলগুলোর ওপর রেখে এই দোয়াটা পড়ুন, বলে একটা কাগজের টুকরা এগিয়ে দিল। আফনান মন্ত্রমুগ্ধের মতো কাগজটা হাতে নিয়ে জারার মাথায় হাত রেখে দোয়াটা পড়ল। যারা দোয়াটার মর্ম সংক্ষেপে বুঝিয়ে দিল। যারা হঠাৎ বলে উঠল, এই যা। আফনান বলল, কি হলো? আমি জামা কাপড় তো সব ওই রুমে রেখে এসেছি, কি করব এখন? যেয়ে নিয়ে আসবো? কোনো দরকার নেই, বলে ড্রয়ার থেকে নতুন 3 পিসের সেট বের করে যারার হাতে দিল। এটা পড়ুন। একটা নাইটিও কেনা হয়েছে, আরামের জন্য পড়তে পারেন। যারা কটমটে চোখে তাকিয়ে ওর হাত থেকে জামার প্যাকেটটা ছোঁ মেরে কেড়ে নিয়ে বাথরুমে চলে গেল। 15-20 মিনিট পর যখন বেরিয়ে এলো তখন ওর মুখ একেবারে ধোঁয়া মোছা। আফনান সেদিকে তাকিয়ে বলল, বাহ, খুব সুন্দর মানিয়েছে তো জামাটা। এবার বসে পড়ুন তো, বেশ ক্ষুধা পেয়েছে। যারা নিজ হাতে খাবার তুলে দিল আফনানের হাতে। আফনান প্লেট নিতে নিতে বলল, আমি ভাবলাম খাইয়ে দেবেন। যারা লজ্জায় লাল হয়ে নিজের প্লেট থেকে ছোট লোকমা তুলে আফনানের দিকে এগিয়ে দিল। আফনান বলল, স্বপ্ন দেখছি না তো? হয়েছে, নিন। আফনান যারার হাত ধরে মুখে খাবারটা নিল। খাওয়া দাওয়া সেরে যারা বারান্দায় এসে দাঁড়ালো। এত উঁচু থেকে নিচে সবকিছু ছোট দেখাচ্ছে। পাশে আফনানের উপস্থিতি টের পেয়ে অভ্যাসবশত ওড়নাটা মাথায় দিল। আফনান মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, ঘোমটা দিলে আপনাকে আরও বেশি দারুণ লাগে। আপনার চোখগুলো কিন্তু দারুণ, কথা বলা চোখ। জানেন, যেদিন আপনাকে প্রথম দেখেছি আপনার চোখ জোড়া আমাকে কাবু করে ফেলেছিল। তবে বেশি ভালো লেগেছে আপনার ইমানদারিতা। ইমানদারিতার কি দেখলেন? আফনান হাসল। আপনাকে দেখার পর মনে হলো আপনি সাধারণ নারী নন, আপনি আমার ভবিষ্যৎ। তাই আপনার ব্যাপারে খোঁজ খবর করা শুরু করলাম। যা জানলাম তাতে আপনাকে পাবার আকাঙ্ক্ষা আমার মধ্যে আরও তীব্র হয়ে উঠল। যারা মুখ নামিয়ে নিল। আফনান বলে চলল, জানেন তো, সমুদ্রে লক্ষ লক্ষ ঝিনুক থাকলেও মুখ তো সবটাতে থাকে না। পথে চলতে ফিরতে পর্দা করা, হিসাব করা মেয়ে প্রচুর দেখা যায়। তাদের কজনের ভেতর ইমানের মহামূল্যবান মুক্তটি আছে বলুন? যা, আপনি বাড়িয়ে বলছেন, আল্লাহ মাফ করুন। যারা হাসল। আফনান বলল, ঘুমাবেন না? যারার মুখের হাসিটি মুছে গেল। আফনান বলল, আরে বাবা, ভয় পাচ্ছেন কেন? আমি কি ভয় পাবার মতো কোনো কিছু বলেছি? আসুন তো। যারাকে বিছানায় তুলে দিয়ে আফনান সোফার দিকে পা বাড়ালে যারা ওর জামা পেছন থেকে টেনে ধরল। আমাকে এতটা গুনাহগার করবেন না, আসুন এই পাশ দিয়ে শুয়ে পড়ুন। স্টেডিয়ামের মতো এত বড় বিছানা, রাতে ঘুমের ঘোরে ভুলে আপনাকে জড়িয়ে টড়িয়ে ধরলে কিন্তু তখন আমাকে দোষ দেবেন না। কথা শুনে লাল হয়ে গেল যারা। ইস, আপনার মুখে দেখছি কিছুই আটকায় না। হাহা করে হেসে আফনান বালিশ টেনে শুয়ে পড়ল। বিছানার অপর পাশে গুটিসুটি মেরে যারা কাত হলো। আফনান বেডসাইড বাটন টিপে লাইট অফ করে দিতেই ঘর মৃদু মায়াবী নীলাভ আলোয় ভরে গেল। আফনান ফিসফিসিয়ে বলল, প্রচণ্ড পিপাসে লেগেছে। যারা উঠে বসল। কি বললেন? আফনানও উঠে বসে লাইট জ্বালালো। বললাম পিপাসে লেগেছে। এর মানে? আপনি দেখছি বড্ড ঝগড়াটে, পানিও চাইতে পারবো না। যারা ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শুতে যাবে তখনই হঠাৎ চিৎকার করে উঠল, ও মা গো! আফনান দ্রুত ওর কাছে গিয়ে বলল, কি হলো? যারা ভয়ে ঘেন্না মেশানো দৃষ্টিতে ওর বাহুতে বসে থাকা এক বড় সড়ো পোকা দেখিয়ে চিৎকার দিল, প্লিজ সরান এটাকে। আফনান প্রথমে খুঁজে পেল না পোকাটা, তাই ওর হাত পা ঘাড় পিঠে পোকা খুঁজতে লাগলো। যারা রেগে গিয়ে বলল, আপনি না আসলে মহাফাজিল, এখানে ওখানে কি খুঁজছেন? এই যে এটা। ওহ আল্লাহ গো, কি ভয়ঙ্কর! আফনান টিস্যু নিয়ে সেটাকে চেপে ধরে বাইরে ফেলে দিল। যারা ভয়ে ভয়ে বলল, এখানে পোকা আসলো কোত্থেকে? আফনান বলল, বুঝেছি, এগুলো ফুলের পোকা। এই সিজনে গাঁদা ফুলে এরকম পোকা হয়। ওরা বলেছিল গাঁদাটাকে অ্যাভয়েড করতে, আমি ফুলগুলো সরিয়ে দিই, ওরা সকালে রুম পরিষ্কার করে দেবে। আফনান যথাসম্ভব ফুলগুলোকে একটা কর্নারে সরিয়ে দিল। পুনরায় লাইট নিভিয়ে বলল, এবার শুয়ে পড়ুন, আর পোকা আসবে না। যারা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। ওর ভয় লাগছে, কিন্তু কি আর করা। ঘণ্টাখানেক পর যারার চোখ লেগে এলো। এর মধ্যে স্বপ্ন দেখে জেগে উঠল। ওর চোখে পানি। আফনান জেগে ছিল, দূর থেকে বলল, কি হলো? স্বপ্ন টপ্ন দেখেছেন? যারা কেঁদে ফেলল। সারাকে দেখেছি। আফনান ডান হাত বাড়িয়ে যারাকে ডাকল, এদিকে কাছে আসুন তো।
যারা আগের তুলনায় অনেকটাই সহজ। সে আফনানের কাছে এসে বসল। এখানে শুয়ে পড়ুন। গত কয়েকদিনের ঘটনাগুলো আপনার মনে কঠিন ছাপ ফেলেছে, তাই এমন হচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি জেগে আছি। যারা এবার সত্যিই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আফনানের চোখে যেটুকু ঘুম ছিল তা মুহূর্তে উধাও হয়ে গেল। ওর কাছে এসে যারা আরামে ঘুমোচ্ছে, কিন্তু যারাকে কাছে টেনে আফনানের আরাম হারাম হয়ে গেল। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল যারার। দীর্ঘদিনের অভ্যাস ফজরের আগে আগে ঘুম ভাঙা। আজ একটু দেরিতে ভাঙল। যারা ঘুম ভাঙার পর দেখল আফনান বিছানায় নেই, দূরে সোফাতে ঘুমাচ্ছে। যারা আস্তে ধীরে নিচে নামলো, বাথরুমে গেল। অজু করে বেরোবার মুখেই শুনতে পারল অ্যালার্ম বাজছে। আফনান সম্ভবত দিয়ে রেখেছিল। যারা সেটা বন্ধ করার জন্য হাত দিতে আফনান চোখ বন্ধ করেই হাত বাড়িয়ে দিল। তারপর ঘড়ির সহ যারার হাত চেপে ধরল। হাতের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল। তাকিয়ে দেখল যারা। ওহ আপনি, সরি। যারা হাত ছাড়িয়ে ওকে বলল, উঠে পড়ুন তাড়াতাড়ি, ফজরের ওয়াক্ত হয়েছে। আফনান ঘড়ি দেখল, তারপর উঠে পড়ল। দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে শরীর মুচড়ে শব্দ করে আড়মোড়া ভাঙল। যারা পেছন থেকে মৃদু চাপড় দিল ওর পিঠে। এই আস্তে। ঘুম থেকে উঠে প্রথমে ঘুম ভাঙার দোয়া পড়তে হয়, তারপর কবজি পর্যন্ত হাত ধুতে হয়, এটাই সুন্নত। ওর দিকে তাকিয়ে তারপর বেসিনের দিকে গেল আফনান। হাত ধুলো, তারপর বলল, এখন কি করব? উফ, এটাও বলে দিতে হবে? তাড়াতাড়ি অজু করে আসুন, আলো ফুটে যাবে তো। সে কি গোসল নাকি করতে হয়? আফনান অবাক হওয়ার ভান করে বলল, উফ আফনান বলে যারা কোমরে দুই হাত রাখলো, তারপর ডান হাতের আঙুল তুলে শাসালো। আরে রাগের মতো কি বললাম? আপনি যাবেন তাড়াতাড়ি, দেরি হচ্ছে কিন্তু, আমাদের নামাজ কাজা হয়ে না যায়। হায় রে, জিজ্ঞেস করলেও দোষ। আফনান হাসলো। আসলে ওর যারার সঙ্গে দুষ্টুমি করতে খুব ভালো লাগছে, অথচ ও যথেষ্ট সিরিয়াস টাইপের ছেলে। ওর নিজের ভেতরে এই শিশুসুলভ মানসিকতা যে লুকিয়েছিল আফনান নিজেই জানত না। মাথা চুলকে সে বাথরুমে ঢুকে গেল। যারা দুটো জায়নামাজ বিছিয়ে ফেলল চট করে, একটা সামনে আরেকটা পেছনে। আফনান টুপি খুঁজলে যারা তা বাড়িয়ে ধরল। জানি এটাই খুঁজবেন, এই নিন আসুন। দুটো আগে পিছে কেন? পাশাপাশি দাঁড়াবো না? জি না, পুরুষের কাতার সামনে, আর আপনি ইমামতি করবেন, আমি আপনার পেছনে নামাজ পড়ব। সূরা টুরা মনে আছে তো? এতটা আন্ডার এস্টিমেট করা উচিত না। ছোটবেলায় মক্তবে 3 বছর পড়েছি, তখন আমরা গ্রামে। যারা ওকে মৃদু ধাক্কা দিয়ে সোজা করে দিয়ে বলল, চুপ, পরে শুনবো, এখন শুরু করুন। আফনান গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড নীরব থেকে তারপর ভরাট কণ্ঠে ইকামত দিতে শুরু করলো। যারার মন কান যেন জুড়িয়ে গেল। কি সুন্দর স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ। আফনানের এই বিরাট গুণটি তো জানা ছিল না। আল্লাহু আকবার বলে তাকবীর দিতে যারা নিজেও নিঃশব্দে তাকবীর বলে হাত বাঁধল। এ এক চমৎকার দৃশ্য। ধুলোমলিন পৃথিবীতে যেন জান্নাতের বাগিচা। স্বামী স্ত্রী মহান রবের দরবারে একত্রে হাজিরা দিচ্ছে। ইবলিশ এমন সব পরিবারে শয়তানি করে সুবিধা করতে পারে না, কেবল দূর থেকে ঘুরঘুর করে। নামাজ শেষে যারা উঠতে গিয়ে দেখল আফনান তখনও মুনাজাতে মগ্ন হয়ে আছে। যারার চোখে আফনানের সম্মান আজ অনেক উঁচুতে উঠে গেল। মনে মনে রবের শুকর আদায় করল এমন লোককে স্বামী হিসেবে পেয়ে। যারা এক মনে ভাবছে, হঠাৎ আফনান যারার চোখের সামনে হাত নাড়ল। কোথায় হারিয়ে গেছেন? যারা আফনানের দিকে তাকালো, যেন নতুন করে ওকে দেখছে। তারপর মৃদু হেসে বলল, আমাকে তুমি করে বলবেন প্লিজ, আপনিটা শুনতে ঠিক ভালো লাগছে না। আফনান চমকে বলল, কি? হঠাৎ এই অথমের প্রতি দয়ার কারণ? যারা মুখ নামিয়ে বলল, আমাকে মাফ করে দেবেন, আমি আসলে আপনাকে আন্ডার এস্টিমেট করিনি, ভেবেছি। ধুর ছাড়ো তো, বাদ দাও। আচ্ছা, ক্ষুধা লেগেছে নাকি? আমার এত ঘন ঘন ক্ষুধা লাগে না, তাই এজন্য তো স্বাস্থ্য নাই। আচ্ছা ভালো কথা, আমার প্রমোশন কি কেবল ওই তুমি বলা পর্যন্তই, নাকি আরও কোনো সুযোগ সুবিধা? যারা কড়া চোখে তাকাতে আফনান হেসে চোখ মারল, ঠাট্টা করেছে। যারা উঠে বিছানায় গিয়ে বসলো। সকাল হতে তো এখনও দেরি আছে, আপনি কিন্তু কাল রাতে একদম ঘুমাননি, আসুন কিছুক্ষণ ঘুমিয়ে নিন। আরে দূর, এখন ঘুম আসবে না। আরে আসুন তো, আমি সাহায্য করছি। আফনান বলল, কিভাবে? চুলে হাত বুলিয়ে দেব। যারা অন্যদিকে তাকিয়ে বলল। আফনান একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে গড়িয়ে পড়ল। ভেবেছিলাম কপাল বোধহয় খুলে গেছে। যারা ওর চুলে হালকা হাতে আঙুল চালাতে চালাতে বলল, প্রথম দিন কিন্তু আপনাকে খুবই ভদ্র আর গম্ভীর মনে হয়েছিল, এখন কি অভদ্র হয়ে গেছে? না তা না, তবে আপনাকে দেখে বাইরে থেকে মনে হয় না যে আপনি এতটা ছেলে মানুষ। আর আর কি বলো? আর দুষ্টুও। যারা হেসে বলল। শো অবস্থাতেই খপ করে যারার হাত ধরে ফেলল আফনান। এই কি অভদ্রতা করেছি এ পর্যন্ত বলো? থাক ঘুমান। আমাকে অভদ্র কেন বানালে? তুমিই তো বানিয়েছ। সব দোষ তোমার। তোমাকে দেখলেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে, তো আমি কি করব? আচ্ছা একটা কথা, আপনাকে সকালে দেখলাম সোফায়, কোনো সমস্যা? না মানে আপনাকে তো বিছানাতে দেখেছিলাম। নিজে তো বেঘরে ঘুমিয়েছ। আমার 12টা বাজিয়ে সহ্য হচ্ছিল না, তাই সরে গেছি।
আরও কিছু? যারা চুপ করে রইল, তারপর ফিসফিসিয়ে বলল, আমাকে একটু সময় দিন প্লিজ। আমি সারার কথা হঠাৎ শুনতে পেল আফনানের মিহি নাক ডাকার শব্দ। যারা দীর্ঘশ্বাস পেলে ওর মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক ঘন্টা পর চোখে মুখে হালকা পানির ছিটা পড়তেই আফনানের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলো যারা ওর দিকে তাকিয়ে হাসছে। উঠুন, আর কত ঘুমাবেন? 10টা তো প্রায় বাজতে চলল। আরে তাই নাকি বলে ঘড়ি দেখলো আফনান। আপনি ফ্রেশ হয়ে আসুন, নাস্তার কথা বলে দাও। ওহ ভালো কথা, ফুপির খোঁজ নিয়েছ? জি, দেখা করে এসেছি সকালবেলাতেই, নাস্তাও খেয়েছেন। যাক বলে আফনান বাথরুমে চলে গেল। যারা জেনে নিল গোসল সেরে কোন পোশাকটা পরবে আফনান। তারপর তার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে এনে রাখলো। আফনান এসে সব গোছানো দেখতে পেয়ে বলল, এবার মনে হচ্ছে ঘরে বউ আছে। আচ্ছা শোনো, আজ তোমাকে নিয়ে একটু বাইরে যাব লাঞ্চের পর, তৈরি থেকো। আমার আর তৈরি, কেবল বোরকাটাই তো পরবো। ওহ দ্যাটস রিমাইন্ড মি, তোমার জন্য একটা নতুন বোরকাও আছে ওই ড্রয়ারে। যারা উঠে ড্রয়ারের কাছে যেতে আফনানের ফোন বাজলো। ফোনটা রিসিভ করে আফনান জোরে বলে উঠল, ওহ মা, কেমন আছো তোমরা? যারা অসহায়ের মতো সেদিকে চেয়ে রইল। আফনান বেশ অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে। যারা ড্রয়ার ধরে চুপ করে দাঁড়িয়ে রইল, ভাবছে আফনানের মা যখন জানবে এই বিয়ের কথা, জারার কথা, সেটা কিভাবে মেনে নেবেন উনি। তাছাড়া সেজানি বা কি করবে? ভাবতে ভাবতে মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে ওর কানে কেউ ফু দিলে চমকে উঠল। তাকিয়ে দেখলো আফনান হাসছে। জারার চেহারা বিষণ্ণতা দেখে উদ্বিগ্ন স্বরে বলল, কোনো সমস্যা? কি হলো তোমার? এমন চাঁদ মুখে অমাবস্যার ছায়া কেন? জারা দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছু না, বলে সরে যাবার জন্য ঘুরে দাঁড়ালে আফনান চট করে ওর সামনে এসে পথ রোধ করলো। অসম্ভব, কিছু তো হয়েছে, তোমার মুখ বলছে সামথিং ইজ রং। যারা দ্বিধা করে শেষে বলেই ফেলল, মা যদি আমাদের বিয়েটা মেনে না নেন? পাগল, মা মানবে, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার খুশি তার খুশি। ওটা নিয়ে ভেবে না, ওটা আমার উপর ছেড়ে দাও। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। বোরকা খুলে যারা অভিভূত হয়ে গেল। এত সুন্দর আর প্রচুর ঢোলা, ঝর্ণার ধারার মতো যেন হাত থেকে পিছলে পড়ে যেতে চায়। গাঢ় কফি কালারের ওপর সেই রঙেই মার্জিত কারুকাজ। যারা বোরকাটা গায়ে দিল, সাজবে না ভেবেও হালকা করে লিপস্টিক ছোঁয়ালো। লোশন মাখতে যাবে তখনই শুনতে পেল পেছন থেকে আফনান বলছে, সোনার হাতে সোনার কাকন কে কার অলংকার। যারা মৃদু হেসে লোশন মাখতে লাগলো হাতে গলায়, পায়ে দেবার জন্য ঝুঁকেছে, তখনই আফনান ওকে থামিয়ে দিল। আমি সাহায্য করছি মানে? আরে মানে কি, বসো এখানে, বলে বা হাতের তালুতে এক গাদা লোশন ঢেলে দিল আফনান। যারা প্রায় চেঁচিয়ে উঠল, ইন্নালিল্লাহ, এত লোশন দিয়ে কি করবেন আপনি? আফনান জবাব দিল না, কেবল ওর দিকে তাকিয়ে চোখ মারল। যারাকে বসিয়ে আফনান নিজেও ওর পায়ের কাছে বসল। তারপর দুই হাত দিয়ে ওর পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত মেখে দিতে লাগলো। যারা প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হলো। আফনান বলল, পায়েই তো দিচ্ছি, অন্য কোথাও তো দিচ্ছি না, এত অস্থির হচ্ছে কেন? আরে লোশন মনে হয় বেশি হয়ে গেছে। যারা মৃদু ধমকে সুরে বলল, তখনই তো বললাম, দেখুন পায়ের অবস্থা, মাটিতে পা রাখলে স্লিপ করে পড়ে যাব, ছাড়ুন তো। আফনান তবুও মাখাতে লাগলো। আরে দাঁড়াও, মাখিয়ে দিলেই মিশে যাবে, হাঁটু পর্যন্ত দিতে হবে, এই আর কি। যারা ছটফট করে উঠল, আল্লাহ সুরসুরি লাগছে, ছাড়ুন, বলে পা ছাড়াতে গিয়ে বোরকার পিচ্ছিল কাপড়ে পেঁচিয়ে উপর হয়ে পড়ল। আফনান সময় মতো ধরে না ফেললে কপাল ঠুকে যেত মাটিতে। ওকে বাঁচাতে গিয়ে আফনান নিজেই মাটিতে চিত হয়ে পড়ে গেছে। যারা ওর গায়ের উপর পড়েছে বলে ব্যথা পায়নি, কিন্তু লজ্জায় এতটুকুন হয়ে গেল। আফনান দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখলো। যারা নিজের মুখটা আফনানের গলার কাছে লুকিয়ে রেখেছে। আফনান বুঝতে পারলো যারা একটু যেন কাঁপছে। ওর মুখ দেখার চেষ্টা করে ব্যর্থ হলো। যারা মুখটা গুজে রেখেছে। আফনান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, অজ্ঞান হয়ে গেছো নাকি? আমার বুকের থাকার জন্য এটা চালাকি। যারা দ্রুত উঠে যেতে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারল না। আফনান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। বেশি নাড়াচাড়া করতে গেলে আরও বিশ্রীভাবে আফনানের গায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। যারা দুই হাত মাটিতে ঠেকিয়ে উঠার চেষ্টা করলো। ছাড়ুন তো, ছাড়ুন না, উঠতে দিন, দেরি হচ্ছে না? কিসের দেরি, থাকো না এইভাবেই। জানটা ঠান্ডা হয়ে গেল। যারা বলল, আপনার মতলব দেখছি সুবিধার না, ছাড়ুন, না হলে কিন্তু ব্যথা পাবেন, পরে আমাকে দোষ দেবেন না। ব্যথা দাও, ব্যথাই দাও। আর কিছুক্ষণ যখন পাবো না করে চিৎকার দিয়ে যারাকে ছেড়ে দিল। যারা ওকে ধাক্কা দিয়ে উঠে পড়ল। আফনান উঠে বসে বাম হাত দিয়ে নিজের কাঁধ ডলতে লাগলো। ইস, কামড় দিয়ে একেবারে মাংস নিয়ে গিয়েছ। যারা অদূরে দাঁড়িয়ে চোখের রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো, কিন্তু আফনানকে মনির মুখে কাঁধ ডলতে দেখে এগিয়ে এলো। দেখি খুব বেশি লেগেছে। আফনান মুখ গম্ভীর করে বসে কাঁধ জ্বলতে লাগলো। মুখ দেখে মনে হলো প্রচণ্ড ব্যথা পেয়েছে। ব্যথায় মুখটা বারবার কুঁচকে ফেলছে। যারা আর থাকতে পারল না, ওর কাছে গিয়ে ওর হাতটা সরিয়ে বলল, দেখি কোথায় লেগেছে। অমনি যারাকে বাগে পেয়ে আফনান ওকে পেঁচিয়ে ধরল। এবার কোথায় পালাবে? আফনান হাসতে লাগলো। তার মানে আপনি ব্যথা পাননি? মিথ্যে অভিনয় করেছিলেন? তোমার দাঁতে একদম জোর নেই।
কামড় দিলে না আদর করলে? আপনি একটা মহা অসভ্য, ছাড়ুন। শোধ না নিয়ে ছাড়বো ভেবেছ? যারা সরে যাবার চেষ্টা করলো। আফনান ওর দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে কামড় দিয়েছ সেখানে আদর করে দাও, তাহলে ছেড়ে দেব। যারা পিড়াপিড়ি করে একসময় ক্ষান্ত হলো, তারপর বাধ্য হয়ে কাঁধে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। হয়েছে? কামড় দিলে সর্বশক্তি দিয়ে আর আদর করলে জ্বরের রোগের মতো। এর কথা শুনে যারা হাসি চাপতে পারল না, খিলখিল করে হেসে উঠল। আফনান ওর হাসিটা দেখল কিছুক্ষণ, তারপর যারাকে শক্ত করে ধরে ওর কাঁধে নিজের মুখটা ডুবিয়ে দিল। যারা নড়তে চেয়েও পারল না, সারাশির মতো আঁকড়ে ধরে রেখেছে। যারার মনে হলো ওর কাঁধে আগুন লেগে গেছে। ও সর্বশক্তি দিয়ে আফনানের চুলগুলো মুঠো করে টেনে সরাতে চাইল। আফনানকে এক চুল নাড়ানো গেল না। অবশেষে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলল, প্লিজ। আফনান ধীরে ধীরে মুখ সরিয়ে নিল। ওর মুখে হাসি। যারাকে ছেড়ে দিয়ে বলল, শোধবোধ হয়ে গেল। যারা লজ্জায় ওর দিকে তাকাতে পারছিল না। আফনান ওকে ধরে দাঁড় করিয়ে দিল। যাও, তৈরি হও। যারা ওর দিকে তাকালো না, বোরকার নিকাব খুঁজতে লাগলো। আফনান হঠাৎ নিজের সাদা শার্ট দেখিয়ে বলল, এটা কি করেছো দেখো। যারা দেখলো আফনানের ধবধবে সাদা শার্টে লালচে দাগের ছড়াছড়ি। মনে পড়ল ও সামান্য লিপস্টিক ব্যবহার করেছিল। এটা আপনারই দোষ। গায়ে পরে লাগতে এসেছিলেন কেন? লিপস্টিক পরে আমাকে নীরব আহ্বান জানিয়েছিল কে? আফনান পাল্টা জবাব দিল, নিজের দোষটা তো দেখো না, অসভ্য কোথাকার ডাকাত। যারা মৃদুস্বরে বলল, কাল সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ওরা, তাই টুকটাক করে গোছানো শুরু করেছে যারা। আফনান ওকে নামিয়ে দিয়ে সেই যে বেরিয়েছে, ফেরার নাম নেই। পুরোটা সন্ধ্যা যারা ফুপু আর বাবুর সাথে সময় কাটালো। ফুপু জারার কোলে বাবুকে দিয়ে উঠে বাথরুমে গেলেন। যারা বাবুকে নিয়ে কতক্ষণ খেলা করলো, তারপর ওর জন্য ফিডার বানালো। ফিডার খেয়ে বাবু ঘুমিয়ে পড়লে ওর জিনিসগুলো এক এক করে গোছাতে শুরু করলো। রাত প্রায় 12টা বেজে গেছে। ফুপু ঝিমাচ্ছে দেখে যারা ফুপুকে শুয়ে পড়তে বলে নিজের রুমে চলে গেল। 12:30টারও বেশি বেজে গেছে। চিন্তায় যারা ছটফট করতে লাগলো। আফনানের সেল নম্বরটা পর্যন্ত ওর জানা নেই। অস্থিরতায় যারার দু চোখ দিয়ে পানি আসতে চাইছে। আফনান ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেল। দুশ্চিন্তায় যারার মুখ শুকিয়ে গেছে। বারবার আল্লাহর কাছে ওর সালামতের জন্য দোয়া করছিল। এমন সময় বেল বাজলো। যারা আইভিউ দিয়ে দেখে এক টানে দরজা খুলে ফেলল। আফনান ক্লান্ত বিধ্বস্ত শরীরে রুমে ঢুকে গেট লাগালো। যারার চোখে পানি। আফনান ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি, চোখে পানি কেন? আপনি সেই সন্ধ্যায় গেছেন, তারপর না ফোন না কোনো খবর। আমার বুঝি চিন্তা হয় না? আফনানের মুখটা অন্যরকম আবেগে নরম হয়ে গেল। আমার জন্য তুমি এত কষ্ট পেয়েছ? যারা জবাব দিল না। ছুটে গিয়ে আফনানের বুকে ঝাঁপিয়ে পড়ল। টেনশনে আমার কলিজা কাঁপছিল। দূর পাগলি। যারা মিশে গেল আফনানের বুকের সাথে। আফনান ওকে যেন বুকের সাথে পিষে ফেলতে চাইল। তারপর দুই হাতে ওর মুখ তুলে ধরল। যারা বাধা দিল না। বাইরে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বাতাসের ঝাপটায় ঘরের ভেতরটা ভিজে যাচ্ছে। ওরা কেউই খেয়াল করছে না। আফনান ওর কপালে চুমু খেয়ে বলল, তুমি আমার স্বপ্নের দেখা রাজকন্যা। যারা ওকে বলল, চলুন, রাত বাড়ছে। ওরা ভেতরে চলে এলো। কিছুক্ষণ পর দুজনে খেতে বসলো। যারা বলল, কোনো জরুরি কাজ ছিল আজকে? আরে আর বলো না, ব্যবসায়িক কাজে একজনের সাথে হঠাৎ মিটিং ফিক্সড হলো। উনি ঢাকা যেতেন, কিন্তু আমি সিলেটে আছি শুনে অনুরোধ করলো মিটিংটা এখানেই সেরে নেবার জন্য। এর মধ্যে আবার মিটিং চলাকালে একজন অসুস্থ হয়ে পড়ে। ওকে হাসপাতালে পৌঁছে দিলাম। চিকিৎসার ব্যবস্থা করতে হলো। এসব করতে করতে কখন যে এত রাত হয়ে গেল টেরই পাইনি। শরীরটা খুব ক্লান্ত লাগছে। যারা বলল, খেয়ে বিশ্রাম নিন। চায়ের কথা বলবো জাকিয়াকে? আফনান বলল, হ্যাঁ বলো। ভালো কথা, জাকিয়া সব ঠিকমতো করে দিচ্ছে তো? আমি প্রথমে ওদের বলে দিয়েছি কোনো পুরুষ ওয়েটার যেন 301 বা 2-তে না আসে। ও এজন্যই শুধু মেয়েরাই আসে। জাকিয়া মেয়েটাই বেশি আসে। মাঝে মাঝে কিন্নরি নামে একটা মেয়ে আসে। যারা চাটা বারান্দায় দিতে বলো। সে কি আবার বারান্দায় বসবেন? ঘুমাবেন না? আপনি তো ক্লান্ত। যারা গ্লাসে পানি ঢেলে আফনানের দিকে এগিয়ে দিল। তোমার সঙ্গে কথা বলতে বলতে ক্লান্তি কেটে গেছে বলে আফনান পানির গ্লাসটা সরিয়ে বলল, তুমি কোন গ্লাসে পানি খেয়েছ? যারা কিছুটা অবাক হয়ে ওর আধ খাওয়া পানির গ্লাসটা আঙুল তুলে দেখালো। আফনান হাত বাড়িয়ে সেটা নিল। তারপর গ্লাস ঘুরিয়ে দেখে যে জায়গাটা দিয়ে যারা পানি পান করেছে বলে ধারণা হলো, সে স্থান দিয়ে বাকি পানিটুকু পান করলো। যারা তাকিয়ে আছে দেখে বলল, সুন্নত আমিও কিছু কিছু জানি আলহামদুলিল্লাহ। আজ এই সুন্নতটার উপর আমল করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিলেন। যারা এবার হাসলো। আফনান বলল, তুমি তো নিশ্চয়ই জানতে এটা? জি, জানতাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে স্থানে মুখ দিয়ে পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার মা আয়েশার গোস্তের আধ খাওয়া টুকরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খেতেন, ঠিক না? আফনান বলল, জি ঠিক। আমি গুনে গুনে সবগুলো সুন্নত পালন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু চমৎকার সুন্নত আমি পড়েছি। যারা ঠোঁট মুড়ে হাসল।
সত্যি তিনি স্বামী হিসেবেও ছিলেন অসাধারণ, এটা তার স্ত্রীদের ভাষ্য। আফনান কিছু বলতে যাবে তখনই বেল বাজল। আফনান ইশারা করল, যাও দেখো তোমার জাকিয়া এসেছে। জাকিয়া চা দিয়ে সব প্লেট বাটি নিয়ে গেল। কাপগুলো সকালে নিবে বলে জানালো। সকালে নাস্তা কখন দেবে তাও জিজ্ঞেস করলো। যারা ফুপুর ঘরে 8টার দিকে নাস্তা দিয়ে দিতে বলল, আর তাদেরটা যখন কল দিবে তখন দিতে বলল। যারা চা নিয়ে বারান্দায় এলো, আফনানের হাতে চা দিয়ে নিজেও পাশের চেয়ারে বসলো। আফনান পাশের চেয়ারটা যারা সহ টেনে নিজের চেয়ারের পাশে লাগিয়ে বলল, এত দূরে বসেছ কেন? যারা দুষ্টুমি করে বলল, দূর যত মধু তত। আফনান চমকে সোজা হয়ে বসলো। উরি বাবা, তুমি তো ভালো কবিতাও জানো দেখছি। কিন্তু মাননীয়া, এটা জানেন কি, স্বামী যখন স্ত্রীকে তার কাছে ডাকে তখন স্ত্রী যদি না আসে তবে ফেরেশতারা সারা রাত লানত করতে থাকে। যারা আফনানের মুখের ওপর হাত রেখে বলল, প্লিজ থামুন। আফনান ওর হাত ধরে ফেলল, তারপর হাতে চুমু খেয়ে বলল, তোমার কাছাকাছি আসলে আমার পালপিটেশন বেড়ে যায়, এটা সত্য। তবে আমি চাই তুমি ভালোবেসে আমাকে একদিন ডাকবে। আমি ঠিক সেদিনের অপেক্ষা করছি। যারা মৃদুস্বরে বলল, কটা বাজে? আফনান ঘড়ি দেখল, 2:15 বাজে। কেন, তোমার ঘুম পাচ্ছে? যারা মাথা নেড়ে না বলল। আফনান ওর হাতটা টেনে নিজের হাতের মুঠো নিয়ে বলল, কাল তো ঢাকা চলে যাব, তারপর শুরু হবে ব্যস্ততা। তোমার সাথে এভাবে রাত জেগে গল্প করার সুযোগ আবার কবে পাবো জানি না। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পরম সৌভাগ্য যে আপনার মতো স্বামী পেয়েছি। কিন্তু কি জানেন, সারার স্মৃতি আমাকে সারাক্ষণ কাঁদাচ্ছে। আমি আপনাকে আপনার প্রাপ্য অধিকার দিতে পারছি না। সারার চেহারা বারবার আমার চেতনায় হানা দিচ্ছে। আমাকে ক্ষমা করবেন প্লিজ। আফনান মৃদু হাসল। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, একসময় পরিস্থিতি আমাদের কাছে এনে দেবে। এই যে চুটিয়ে রোম্যান্স করছি তোমার সাথে, এটা কি কম? মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি। যারা বাতাসের শব্দে হেসে উঠল। এইভাবে গল্পে আড্ডায় সুন্নতের আলোচনায় খুনসুটিতে ওদের সময়গুলো কেটে গেল। ভোরের আজান শুনে দুজনেই উঠে পড়ল। ফুপু এয়ারপোর্ট পর্যন্ত আসতে চেয়েছিলেন, যারাই নিষেধ করল। যাবার সময় ফুপু অনেক কাঁদলেন। মারে, বাচ্চা নিয়ে সংসার একা কিভাবে সামলাবি ভেবেই চিন্তা হচ্ছে। জামাই তো আমাকে মোবাইল কিনে দিল, সময় পেলেই ফোন দিবি কেমন? যারা ফুপুর চোখ মুছে দিয়ে বলেছে, তুমি কেমন আছো জানিও ফুপি, তুমি কেমন আছো জানিও ফুপি। ফুপি কন্যার সম ভাতিজিকে জড়িয়ে ধরলেন। প্লেনেও যারার মনটা কিছুটা খারাপ ছিল। পাশাপাশি নতুন সংসার, নতুন শ্বশুরবাড়ির পরিবেশ কেমন হবে এসব ভেবেও কিছুটা উদ্বিগ্ন ছিল, যদিও ওর শাশুড়ি দেশে নেই। আফনান সম্ভবত আগে থেকে বলে রেখেছিল। কাজের লোকজন গাড়ির হর্ন পেয়ে ছুটে এলো। আফনান ওদের একজনকে জিজ্ঞেস করলো, খালামণি কোথায়? তখনই ঠিক পেছন থেকে একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা বেরিয়ে এলেন। গোলগাল চেহারা, হাসি খুশি মুখ। যারাকে আপাদমস্তক বোরকাবৃত দেখে খানিকটা থমকে গেল, দ্রুত সামলে নিলেন। যারাকে দেখে আফনানকে ইশারায় জিজ্ঞেস করলো, এটাই? আফনান হাসল। খালামণি যারাকে এক হাতে জড়িয়ে ধরলেন। যারা মৃদুস্বরে সালাম দিল, এসো মা বলে যারার কোলের বাচ্চাটাকে কোলে নিয়ে আরেক হাতে যারাকে ধরে ভেতর নিয়ে গেলেন। ড্রয়িং রুমটা দেখে পেছনের একটি দিনের কথা মনে পড়ে গেল যারার। খালামণি যারাকে একেবারে ভেতরের রুমে নিয়ে গেলেন। তোমার জন্য আমাদের ফিন পুরো বাড়ির পরিবেশটাই বদলে ফেলেছে। তুমি পর্দা করো বলে তোমার রুমটা ভেতরের দিকে নেওয়া হয়েছে। ওদিকটায় বাথরুম ছিল না বুঝলে, নতুন বাথরুম করা হয়েছে। আফনান যে কি পাগল, কি রেখে কি করবে, ওকে এত এক্সাইটেড কখনো দেখিনি। ফোনে আমাকে আর ওর খালুকে পাগল করে ছেড়েছে। খালামণি এমন করবে অমন করবে, কি করব বলো? আপা দেশে নেই। সেজানটাকে নিয়ে হঠাৎ খালামণি চুপ হয়ে গেলেন। কথা বলতে বলতে তিনি ভুলেই গিয়েছিলেন যে যারাকে বিয়ের ব্যাপারে সেজানের একটা ভূমিকা রয়েছে। ঘরে পৌঁছে বললেন, এই হলো তোমার ঘর, তোমার সংসার। নাও এবার বোরকাটা খোলো তো, তোমাকে দেখি। যারা নম্র ভঙ্গিতে বোরকার নেকাব সরালো। তারপর বোরকা খোলার আগে খালামণিকে জিজ্ঞেস করলো, কেউ আসবে না তো এদিকে? এদিকে খালামণি পলক্ষীন চোখে যারার দিকে তাকিয়ে থাকলেন। তারপর যারার প্রশ্নের সম্বিত ফিরে পেলে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আফনানের পছন্দের তারিফ করতে হয়। যারা লজ্জা এড়াতে বলল, আপনাকে আমি খালামণি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সব ভাগ্নে ভাগ্নির ফেভারিট খালামণি। খালামণি, আমি আপনার পা ছুঁয়ে সালাম করিনি বলে রাগ করবেন না প্লিজ, কারণ ইসলামে এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়াতে নেই, তাই আমি। আরে ও কিছু না মা, তুমি আগে জামা কাপড় ছাড়ো, ফ্রেশ হও, এত দূর জার্নি করেছ বলে এই কমলা বলে চেঁচিয়ে এক কাজের মেয়েকে ডাকলেন। কমলা এসে দাঁড়ালো। যারা দেখলো একটা কম বয়সী হালকা পাতলা গড়নের মেয়ে, খুব হাসি খুশি মুখ। যারার দিকে তাকিয়ে হাত তুলে সালাম দিল, সালাম আলাইকুম মামি। যারা হালকা মাথা ঝাঁকিয়ে হাসলো, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা খালামণির দিকে তাকিয়ে বলল, নানি মামি কি সুন্দর দেখছেন? খালামণি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, মামির কাছাকাছি থাকবি তুই, মামি যা বলে তাই করে দিবি, ঠিক আছে? কমলা সহৎসাহে মাথা নাড়ল। তারপর খালামণির কাছে গিয়ে বলল,
বাবুর একটু নিমু? খালামণি ওর কোলে বাচ্চাকে দিয়ে সতর্ক করে বললেন, সাবধানে নিবি, দেখিস বাবুর ঘুম না ভাঙে। তারপর জারার দিকে তাকিয়ে বলল, তুমি ফ্রেশ হও মা, আমি ওদিকটা দেখে আসি। আরে তোমরা আসবে বলে আফনান আমাকে থাকতে বলেছে। সে তো আমাকে বলে কেউ না থাকলে আমার বউকে গ্রহণ করবে কে? আম্মা বাসায় নেই, তোমাকে থাকতেই হবে। ও যা জেদি, ওরে বাবা, আমি না এলে ও আমাকে আস্ত রাখবে না। বসুন না খালামণি। না মা, আজ বসবো না, কাল তো আবার আসবই, তখন কথা হবে। চলি কেমন? যারা সালাম দিয়ে তাকে এগিয়ে দিল। যারা এবার পুরো ঘরটা দেখল। বেশ বড় রুমটা, পাশে খোলা চওড়া বারান্দা। ঘরটাতে চারিদিক ছড়িয়ে বিভিন্ন আসবাব রাখা হয়েছে। যারা কমলাকে ইশারায় ডেকে বলল, তোমার মামা কোথায়? মনে হয় বাইরের ঘরে। ডাক দিব মামি, একটু ডেকে আনো তো মা, বলে বাবুকে নিজের কোলে নিল যারা। কমলা দ্রুত পায়ে বেরিয়ে গেল। যারা বাবুকে হালকা দোল দিয়ে আস্তে করে বিছানায় শুয়ে দিল। সোজা হয়ে দাঁড়াতে গিয়ে দেখল হঠাৎ চমকে উঠল। হঠাৎ পেছন থেকে আফনানের কথায় চমকে উঠল, কেমন লাগছে এখানে? যারা ওকে ছাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, বিশেষ করে খালামণিকে তো বেশ ভালো লেগেছে, উনি খুবই আন্তরিক। আফনান ওর হাত ধরে চুমু খেয়ে বলল, তোমাকে আমার ঘরে আনতে পেরে আমি নিজে খুব আনন্দিত। ওহ, আরেকটা সুসংবাদ, আগামী শনিবার তোমার শাশুড়ি দেশে ফিরছেন। সেজান আসবে না, সে ওখানেই চিকিৎসাধীন থাকবে। আরও খুশির কথা হলো, আম্মাকে তোমার কথা বলেছি। আম্মা প্রথমে একটু চমকে গেলেও পরে খুব খুশি হয়েছে। আজ আমি অনেক খুশি। সিলেট থেকে আসার পর থেকে আফরান প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। নাস্তা খেয়ে বেরোয়, কোনোদিন লাঞ্চ করতে বাড়ি আসে, কোনোদিন অফিসে সেরে নেয়। জারার বাবুকে নিয়ে সময় কাটে, কমলার সাথে গল্প করে। কমলাই আজ বলল, বড় নানু যে কি রাগী। যারা বুঝলো ও আফরানের মায়ের কথাই বলছে। কাল তিনি আসবেন, তাই বাড়ির ধোয়া মোছার কাজও জোরে সোরে চলছে। কমলাকেও তো খুব তটস্থ মনে হলো। যারার টেনশন বাড়ছে, কাল কখন আসবে কে জানে। আফরান অফিসে। এমন সময় গাড়ির শব্দ এলো, বাইরে মৃদু গুঞ্জন শোনা গেল। কে এলো এই সময়? আফরান ফিরতে ফিরতে তো রাত। যারা 7-5 ভাবছে, এমন সময় হালকা ঘিয়ে রঙের শাড়ি পরা, লম্বা ও খুব ফর্সা মতো একজন মহিলা ঢুকলেন। মাঝখানে সিথি দিয়ে চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, একপাশে সাদা চুলগুলো এমনভাবে আঁচড়ানো যে দেখলে ইন্দিরা গান্ধীর মতো মনে পড়ে। যারা সালাম দিলে তিনি সালামের জবাব না দিয়ে জারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, তুমি তাহলে সেই মেয়ে? যারা তাকে দেখে উঠে দাঁড়ালো। তিনি পুনরায় দাঁতে দাঁত চিবিয়ে বললেন, এই রূপ দেখিয়ে তাহলে আমার ছেলের মাথাটা খেয়েছ, তাই না? যারা অবাক হয়ে ব্যথিত চোখে তাকিয়ে রইল, ভাবছে উনি নিশ্চয়ই আফরানের মা, কিন্তু উনার তো আগামীকাল আসার কথা, উনি আজই চলে আসলেন। যারা কোনো জবাব দিল না। এমন সময় বাচ্চাটা কেঁদে উঠল। যারা ঝুঁকে বাচ্চাটাকে কোলে নিল। ভদ্রমহিলা তাকিয়ে দেখছেন যারাকে, তারপর হেসে বলে উঠলেন, এটা তো পুরনো সত্য যে ধনী ঘরের ছেলেদের পেছনে লেগে কিছু মেয়ে বিভিন্ন কায়দায় তাদের হাত করে থাকে। তোমরা দু বোনই দেখেছি সেই ক্যাটাগরির। যারা মহিলার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন। চুপ করো, তোমার মতো মেয়েদের আমার চেনা আছে। তোমরা কথা শেষ করার আগে মোবাইল বেজে উঠল। মহিলা কড়া চোখে যারার দিকে তাকিয়ে ফোন রিসিভ করলেন। প্রায় সাথে সাথেই তার চেহারায় কঠিন ভাঁজগুলো সহজ হয়ে এলো। আফরান ফোন করেছে। তিনি এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলতে লাগলেন। হ্যাঁ রে আব্বু, আমি হঠাৎ করে চলে এসেছি, বলতে পারিস তোদের সারপ্রাইজ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আরে বউয়ের সাথে দেখা হয়েছে, ওর সাথেই তো কথা বলছি। তুই আস্তে ধীরে আয়, তাড়াহুড়োর কিছু নেই। আরে না না বাবা, তুই কাজ শেষ করে আয়। হ্যাঁ, পছন্দ হয়েছে। আরে বাবা, তোর পছন্দ হয়েছে, এখানে আমার কি বলার আছে? ফোন রেখে জারার দিকে তাকালেন। আমার ছেলেরা আমার প্রাণ, আমার সবচেয়ে দুর্বল স্থান। বিশেষ করে আমার বড় ছেলে আফনান, ওর জন্য আমি সব পারি। ওর প্রতি আমার ফিলিংস বাকি সবকিছু থেকে আলাদা। তুমি আমার সবচেয়ে দুর্বল স্থানটাতে আঘাত করেছ। দেখুন, আমি তো ওনাকে বিয়ে করার জন্য কোনো রকম জোর করিনি, বরং উনি নিজেই। থাক, ধমক দিয়ে জারাকে থামিয়ে দিলেন আফনানের মা। ওসব কায়দা কানুন আমার জানা আছে। তুমি ইচ্ছে করনি আর অমনি অমনি বিয়ে হয়ে গেল, বলে সাবিহা দীর্ঘশ্বাস ফেললেন। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বোনের মেয়েটাকে আমার ফিনের বউ করে আনব, কিন্তু তা আর হলো না। আমি হাল ছেড়ে দেব ভেবেছ? এর শেষ আমি দেখে ছাড়ব, বলে আফনানের মা সাবিহা চৌধুরী চলে যাবার জন্য পা বাড়িয়ে আবার ফিরে এলেন। তুমি যদি ভেবে থাকো যে সব কথা আফনানকে বলে তাকে আমার বিরুদ্ধে বিষিয়ে তুলবে, তাহলে তোমার সে আশার গুড়ে বালি। ফিন কখনোই তোমার কথা বিশ্বাস করবে না, চেষ্টা করে দেখতে পারো। জারার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে গটগট করে হেঁটে চলে গেলেন সাবিহা। যারা নীরবে দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে পানি পড়ছে। সন্ধ্যার পরপরই আফনান ফিরল। কমলার মুখে সে সংবাদ আগেই পেয়েছে যারা, কিন্তু 1 ঘন্টা পার হয়ে যাবার পরও আফনানের দেখা মেলেনি। এদিকে মায়ের ঘরে বসে আছে আফনান। সাবিহা খুব খকখক করে কাশছেন, বারবার বুকে হাত রাখছেন। আফনান মায়ের হাত ধরে বলল, আম্মু বেশি খারাপ লাগছে?
না রে সোনা, তুই ঘরে যা, বিশ্রাম নে। যাবো, তুমি হঠাৎ এতটা অসুস্থ হলে কি করে? আরে বাবা, লং জার্নি, ওয়ার্ম ওয়েদার, এসব মিলিয়ে একটু ফ্লুয়ের মতো হয়েছে। তুই এত অস্থির হোস না তো। আমি না হয় জারাকে নিয়ে আসি, ও তোমার কাছে কিছুক্ষণ থাকুক। আরে না রে পাগল, মেয়েটা আমাকে দেখবে না বাচ্চা সামলাবে? কমলা তো আছে, ওকে এখানে পাঠিয়ে দিই, কিছুক্ষণ থাকুক। তোমার যখন ভালো লাগবে তখনই না হয় ও চলে আসবে। সাবিহা বাধা দেবার মতো করলেন, কিন্তু আফনান মায়ের বাধা শুনল না। আরে তুমি বসো তো, যারা আসুক কিছুক্ষণ তোমার কাছে থাক। তোর অসুবিধা হবে না তো? দুর্বল কণ্ঠে বললেন সাবিহা। আফনান তাকে আশ্বস্ত করলেন সে তার মায়ের জন্য চিন্তিত। মা সেজানের এই অবস্থা হয়তো সহ্য করতে পারছে না, তাই মানসিকভাবে ভেঙে পড়েছে। সেজানের শরীরের এক পাশ প্যারালাইজডের মতো হয়ে গেছে, তার রেগুলার চিকিৎসা চলছে। আফনান উঠে নিজের ঘরে চলে এলো। জারার বাবুকে নিয়ে ব্যস্ত ছিল। আফনানকে দেখেই হেসে সালাম দিল। আফনান সালামের জবাব দিয়ে জারার পাশে বসে পড়ল। জারা উঠে দাঁড়ালো। বসুন, আপনার জন্য শরবত নিয়ে আসছি। আফনান জারার হাত ধরে বারণ করল। আরে না, কিচ্ছু লাগবে না, তুমি বসো তো। আম্মুর সাথে দেখা হয়েছে তোমার? জারা হালকা হেসে মাথা নাড়ল। জি। কেমন লাগলো আম্মুকে? আফনান হঠাৎ জারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জারা দরজার দিকে তাকিয়ে আফনানকে হালকা ঠেলে দিয়ে বলল, আরে কেউ এসে পড়বে তো, আম্মু যদি এসে পড়ে? আফনান কিছুটা মলিন মুখে বলল, আর বলো না, আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বলছে বুকটা ব্যথা। জারার সাথে সাথে বলে উঠল, সে কি? আফনান উঠে বসলো। হ্যাঁ, সেখানেই বসেছিলাম এতক্ষণ। মনটা উড়ে উড়ে তোমার কাছে বারবার চলে আসছিল, কিন্তু আম্মুকে অসুস্থ মনে হলো। কি করে আসি বলো? আম্মুকে বিশ্রাম নিতে বলে এসেছি, আর বলেছি তুমি তার কাছে কিছুক্ষণ থাকবে, তার যদি প্রয়োজন হয়। তুমি কি বলো? আম্মুর পাশে আমাদের থাকা তো উচিত, তাই না? যারা দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে দাঁড়ালো। জি, তা তো অবশ্যই। আপনি বাবুকে একটু খেয়াল রাখুন, ও তো ঘুমাচ্ছে, আমি আম্মুর ঘরে যাচ্ছি। যারা ধীর পায়ে সাবিহার কক্ষের সামনে এসে দরজাতে নক করলে সাবিহা আস্তে করে বললেন, ভেতরে এসো। যারা ঢুকে সালাম দিয়ে ধীর পায়ে সাবিহার কাছে গিয়ে বলল, আপনার নাকি হঠাৎ শরীর খারাপ করেছে? আফনান বলল, তাই দেখতে এলে সত্যি বলেছি না মিথ্যা? সাবিহা জারার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিলেন। যারা কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি আগাগোড়াই আমাকে ভুল বুঝছেন আম্মু। এটা সত্য যে আপনাদের পারিবারিক বিপর্যয়ে কিছুটা হলেও আমার ছোট বোনটি জড়িত ছিল। আমি সেজন্য লজ্জিত, অনুতপ্ত। আপনার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। আমি জানি সব মাই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আফনান আপনার সুসন্তান, আর ঘটনার চক্রে আমি তার স্ত্রী। আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি আপনার মনে নতুন করে দুঃখ দিতে চাই না। আপনি যদি চান আফনান আপনার পছন্দের পাত্রীকে নিয়ে জীবন কাটাক, আফনানও যদি তাতে সম্মত থাকে, আমি কখনোই আপনাদের পথের বাধা হব না। তবুও আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। সাবিহা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তোমার কথা শুনে ভালো লাগলো। যদি তেমন হয় তবে তোমার আর বাচ্চার খরচ তুমি পেয়ে যাবে। আমিও তো পাষাণ নই, তোমাদের দুজনের যা খরচ হয় তা আমি দেব, তুমি নিজে চলে যাবে। যারা হালকা স্বরে বলল, আমি নিজে থেকে চলে গেলে জটিলতা বাড়বে। উনি এটা কিছুতেই মেনে নেবেন না। আমাকে খুঁজে বের করবেন, নানা প্রশ্ন করবেন, আর আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই। তার চেয়ে বরং আপনার ছেলেকে আপনিই বলুন আমার যাবার ব্যবস্থা করে দিতে। আমি কখনোই আপনার পথের বাধা হব না। খুব যে তত্ত্ব কথা বলছো, আফনানের ওপর এতটাই কনফিডেন্ট তোমার? আমাকে মাফ করবেন মা, বড়দের সাথে মুখের ওপর কথা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আমি তো কেবল আপনার ভুল ভাঙাতে চেয়েছি। ঢাকায় তোমার আত্মীয় স্বজন কে কে আছেন? আমার ঘনিষ্ঠ তেমন কোনো আত্মীয় নেই। খুব ছোটবেলায় মা মারা গেছেন। এক ফুপির কাছে মানুষ হয়েছে। ফুপি কোথায় থাকে? সিলেটে। সিলেটে তার বাড়ি? জি না, ফুপি তো বিধবা মানুষ, তিনি আমাদের দুই বোনকে নিয়ে ঢাকায় ছিলেন। কথা বলতেই যারা লক্ষ্য করলো সাবিহা দু আঙুল দিয়ে মাথা টিপে ধরছেন। যারা তার কাছে গিয়ে বলল, আমি মাথাটা ম্যাসাজ করে দেই, ভালো লাগবে। না, দরকার নেই, তুমি যেতে পারো। যেন শোনেইনি এমনভাবে যারা শাশুড়ির কাছে গিয়ে তার হাত কপাল থেকে সরিয়ে কোমল হাতে টিপে দিতে লাগলো। সাবিহা বাধা দেবার জন্য কিছু বলতে গেলে যারা বলে উঠল, আমি তো চলেই যাব কদিন পর, যেমনটি আপনি চেয়েছেন। যে কয়দিন আছি সে কয়দিন অন্তত আমাকে আপনার মেয়ে হয়ে থাকতে দিন। পুত্রবধূ হিসেবে না হয় নাই মানলেন। সাবিহার আরামে ঘুম পেয়ে যাচ্ছিল, কি বলবেন কথা হাতটাতে লাগলেন। যারা মৃদু শব্দে বলল, কাল আপনার নাস্তা আমি তৈরি করব। সকালে কি খেতে পছন্দ করেন মা? দরকার নেই, বাবুর্চি করবে। ঘুম ঘুম চোখে বললেন সাবিহা। বাবুর্চির হাতে তো সবসময় খান, একবার মেয়ের হাতে খেয়ে দেখুন। আমার মা থাকলে তাকে আমি মজা করে রেঁধে খাওয়াতাম, কিন্তু সেই ভাগ্য আমার হয়নি। চলে গেলে তো আর আপনাকে রেঁধে খাওয়াবার সুযোগ পাবো না। করবো মা। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম যেন কি? যারা। যারা, আমার বালিশটা ঠিক করে দাও তো, খুব ঘুম এসে যাচ্ছে। সাবিহা আরাম করে কাত হয়ে শুলেন। যারা তার চুলগুলো সরিয়ে সরিয়ে ম্যাসাজ করতে লাগলো। একসময় তার নাক ডাকার শব্দ শোনা গেল। যারা তার গায়ে পাতলা চাদর দিয়ে ঢেকে দিয়ে আস্তে করে উঠে গেল। ঘরে ঢুকতে আফনান বলল, কিরে ভাই, শাশুড়িকে পেয়ে আমাকে ভুলে গেলে দেখি। সরি, আপনি কি খাবেন এখন? হালকা কিছু নাস্তা দিতে বলি? দাও। আম্মু কি করে? যারা মুখ টিপে হাসল। ঘুমিয়ে পড়েছে। সে কি এত তাড়াতাড়ি?
থাক ঘুমাক, জার্নি করে এসেছে, একটু বিশ্রাম দরকার, রাতে আমি ডেকে খাইয়ে দেব। আফনান জারার দিকে তাকিয়ে থেকে সিরিয়াস ভঙ্গিতে বলল, এই অথমের দিকেও একটু তাকিও, না খেতে পেয়ে শুকিয়ে যাব তো। যারা লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। আমি আসছি। যেতে যেতে ভাবলো যারা মার কাছে যেতে দিতে চায় না, আর ছেলে খালি কাছে আসার বাহবা খোঁজে। কি এক বিচিত্র জীবন যারার। পরদিন সকালে বাবুর্চির কাছে জেনে নিয়ে নিজে নাস্তা বানালো যারা। শাশুড়ি খেয়ে শুধু বলল, আর একটু দাও। তার মুখ দেখে বোঝা গেল তার পছন্দ হয়েছে। এরপর থেকে যারাকে বেশিরভাগ সময়ই শাশুড়ির সাথে কাটাতে দেখা গেল। বাবুকে দেখাশোনা করে যেটুকু সময় পায় ততটুকু সময় কমলাকে বাবুর পাশে বসিয়ে সাবিহাকে সময় দেয় যারা। কিছুদিনের মধ্যেই দেখা গেল যারাকে ছাড়া সাবিয়া হিমশিম খেতে লাগলেন। হাতের কাছে প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পান না। আফনান নিজেও কিছুটা হতাশ। যারা তার চেয়ে বেশি মায়ের প্রতি মনোযোগ দিচ্ছে। সেদিনও যারা ঘোমটা মাথায় দিয়ে রান্নাঘরে কাজ করছিল। আফনান ওকে খুঁজতে রান্নাঘরের দিকে উঁকি দিল। দেখলো লম্বা ঘোমটার জন্য যারার চেহারা দেখা যাচ্ছে না, কেবল বাম পাশ থেকে যারার টিকালো নাকের ওপর জলজল করতে থাকা নাকফুলটা আলোর ঝিলিক ছড়াচ্ছে। আফনান সেদিকে চেয়ে রইল, কি বলতে এসেছে ভুলে গেছে। হঠাৎ যারা মুখ তুলে তাকালো, আপনি এখানে? আমার কথা মনে আছে তোমার? বলো তো আমি কে? যারা হেসে ফেলল। হাসলে ওকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আফনান রান্নাঘরে ঢুকে দরজা আটকে দিল। যারার ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। আফনান ওর কাছে এসে ওর কোমর পেঁচিয়ে ধরল। কি পেয়েছো কি তুমি? আমাকে পাত্তাই দিচ্ছ না? ইয়া আল্লাহ, তাড়াতাড়ি খুলুন প্লিজ, কেউ টের পেলে লজ্জায় মরে যাব আমি। দাবি আদায়ে আমি সোচ্চার। হয় তুমি আমাকে কথা দিবে, নয়তো আমি আমার হক আদায় করে নেব। আফনান ওকে আরো শক্ত করে ধরল। যারা কাকুতি মিনতি করতে লাগলো, আচ্ছা যা বলবেন সব মেনে নেব, এখন প্লিজ দরজাটা খুলুন প্লিজ, প্রমিস। আফনান যারাকে মৃদু ঝাঁকি দিয়ে বলল। যারা কয়েক সেকেন্ড ইতস্তত করে মুখ নামালো। প্রমিস, ওকে ডান বলে যারাকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে গেল আফনান। রাতে খেতে বসে আফনানকে বললেন সাবিহা, কাল কিছু গেস্ট আসবে, তুই তাড়াতাড়ি চলে আসিস। যারার দিকে তাকিয়ে বললেন, বাবুর্চির সাথে আলাপ করে মেনুটা তুমি ঠিক করে দিও। জি আম্মু। আমাকে একটু আদা চা করে দিতে পারবে? হ্যাঁ মা, আপনি খেয়ে ঘরে যান, আমি আনছি। যারা চা নিয়ে যাবার সময় দেখলো আফনান গাল ফুলিয়ে বসে আছে ঘরে। যারা দু আঙ্গুল দেখিয়ে ইশারা করলো, একটু প্লিজ চাটা দিয়ে আসি। কিন্তু বেচারি চা দিতে গিয়ে শাশুড়ি রুমে আটকা পড়ে গেল। আফনান অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে টেরি পেল না। হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ছুটে গেল। আফনান তাকিয়ে দেখল যারা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। আফনান কিছু না বলে পাশ ফিরে শুলো। যারা ওর কাঁধে হাত রেখে বলল, রাগ করেছেন? কিছুক্ষণ চুপ থেকে আফনান বলল, না। তাহলে খাননি কেন? না খেয়ে শুয়ে পড়েছেন? আমার ক্ষুধা নেই, আমাকে ঘুমোতে দাও। যারা হতবিহ্বল হয়ে বসে রইল। ওর শাশুড়ির দিকে দেখতে গিয়ে আফনানের যে চূড়ান্ত অযত্ন হচ্ছে তা যারা খেয়ালই করেনি। শাশুড়ির মন পেতে ও যেন জীবন বাজি লাগিয়ে দিয়েছে, অথচ এদিকে অতি আপন স্বামীকে অবহেলা করে ফেলেছে ও। আফনান চুপচাপ করে পড়ে আছে, একবারও এদিকে তাকাচ্ছে না। যারা আস্তে করে ডান হাত দিয়ে আফনানের পা ছুলো। আমাকে মাফ করে দিন না প্লিজ, আর এরকম হবে না। আফনান প্রায় লাফ দিয়ে উঠল। আরে আরে কি করছো? তাকিয়ে দেখলো যারা কেঁদে বুক ভাসাচ্ছে। আফনান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। উফ, তুমি দেখছি ভীষণ ছেলে মানুষ, এতে কান্না করার কি হলো? যারা মুখ নামিয়ে বসে থাকলো। আফনান বিছানা থেকে নামলো। চলো খেতে দেবে। যারা চোখ মুছে উঠে পড়ল। কমলাকে ডেকে বাবুর কাছে বসিয়ে ওরা দুজন খেতে এলো। আফনান ঘন ঘন হাই তুলছে। যারা ওকে হাত মুখ ধুয়ে আসতে বলল। খেতে বসে যারা জানতে চাইল, কাল অনেক মেহমান আসবে শুনলাম, পুরুষ কেউ হলে আমি সামনে যেতে চাই না, আম্মুকে এটা বুঝিয়ে দেবেন প্লিজ। বলে দেব। আফনান নিঃশব্দে খেতে খেতে বলল। খাবার শেষে শুতে যাবার সময় যারা বলল, মাথায় হাত বুলিয়ে দিই। দাও। আর কি? দুধের স্বাদ খোলে মেটায়? মানে আবার কি? এত কিছু বোঝো আর এটা বোঝো না আমি কি চাই? যারার চেহারায় রক্ত জমা হলো। হয়েছে, আর নীল হতে হবে না, সকালে ডেকে দিও। পরদিন শাশুড়ি খোঁজ নিলেন আয়োজন ঠিকমতো হচ্ছে কিনা। যারা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল তখন শাশুড়ি সাবিহা চৌধুরী এলেন। শোনো, রাতে আমার ছোট বোন, ওর ছেলে মেয়ে, ছেলে বউ সহ সবাই আসবে। আমার এক ননদও আসবে, তুমি একটু সেজেগুজে তৈরি থেকো। বাচ্চাকে ওখানে নেবার দরকার নেই, কমলাকে দিয়ে ঘরে রেখো। ও হ্যাঁ, আফনান ফোন করেছিল, তুমি নাকি বাইরের লোকদের সামনে যাও না? জি আম্মু। কেন, ইসলামে কি নিষেধ আছে যে আত্মীয় স্বজনের সামনে যাওয়া যাবে না? বিশেষ প্রয়োজন ছাড়া গায়রে মাহারামের সামনে না যাওয়াই উত্তম, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। কি জানি বাবা, এত বুঝি না। ফিনের খালু মুরব্বী মানুষ, যে সালাম দিয়ে আসবে। যারা মাথা কাজ করলো। পরপুরুষের সামনে যেতে কিছুটা খারাপ লাগলেও একটা জিনিস ভেবে যারার কাছে খুব ভালো লাগলো, তা হলো ওর শাশুড়ি যদি ওকে বউ হিসেবে ততটুকু না মানতেন তাহলে তাদের সামনে সৌজন্য সাক্ষাতের জন্য পিড়াপিড়ি করতেন না। মাগরিবের নামাজ পড়ে বাবুকে খাইয়ে নিজে তৈরি হতে বসলো যারা। বেছে বেছে আফনানের কিনে দেওয়া একটা শাড়ি বের করলো যারা। শাড়িটাতে খুব সুন্দর মাল্টি কালারের কারুকাজ করা, জায়গায় জায়গায় রূপা আর কুন্দনের হালকা কাজ করা। শাড়ির সাথে ফুলহাতা ব্লাউজ পরল যারা। চোখে হালকা করে কাজল দিল, ঠোঁটে সামান্য ন্যাচারাল কালারের লিপস্টিক।
মেহমান এলে ওর শাশুড়ি ওকে ডেকে পাঠালেন। যথাসম্ভব ঢেকে ঢুকে ঘর থেকে বেরোলো যারা। শাশুড়ি বেরিয়ে ওর ঘরের দিকে আসছিলেন। যারাকে দেখে থমকে দাঁড়ালেন। তার মনে হচ্ছিল আকাশ থেকে যেন কেউ নেমে এসেছে। ওনাকে দেখে যারা ইতস্তত করে বলল, ভেতরে যাবো আম্মু? সাবিহা স্তম্ভিত ফিরে পেলেন। বলো। ভাবনার জগৎ থেকে ফিরে এলেন। তারপর কি চিন্তা করলেন, না থাক, ড্রয়িং রুমে যেতে হবে না তোমাকে, ওদের আমি আমার রুমে পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার সাথে ওখানেই বসুক। এখানে ফিনের খালু খালাতো ভাইরা আছে, ওদের সামনে যেতে হবে না তোমাকে। যারা মনে মনে আল্লাহর শকর করলো, খুব দোয়া করেছিল যেন ওকে লোকদের সামনে যেতে না হয়। শাশুড়ির মন যে বদলে যাবে যারা ভাবতেই পারেনি। আসলে মানুষের মন যে কোনো সময় বদলে দেবার ক্ষমতা যিনি রাখেন, তার কাছে আমাদের নিজেদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যা তুলে ধরা উচিত। সাবিহার ঘরে মেয়েরা সবাই জড়ো হলো। যারা সালাম দিয়ে ওদের সামনে যেয়ে বসলো। সাবিহা গর্বিত ভঙ্গিতে সবার দিকে তাকালেন। ছোট খালামণি উঠে এসে জারাকে জড়িয়ে ধরলেন। ভারী মিষ্টি মেয়ে বলে বাকিরা হা করে বারবার জারাকে দেখতে লাগলো। ছোট খালামণির মেয়ে ইরিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জারার দিকে। ওর মুখে হাসি নেই। ওকে দেখলে যে কেউ বুঝে ফেলবে যে ও ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রথমত যারার চোখ জোড়ানোর সৌন্দর্য, দ্বিতীয়ত যারা ওর জায়গাটা দখল করেছে বলে, নইলে এতদিনে আফনানের সাথে ওর বিয়ে হয়ে যেত। বড় খালামণি নিজে ওকে পুত্রবধূ বানাতে আগ্রহী ছিলেন। রাগে কষ্টে ইরিনার চোখ দুটো জ্বালা করে উঠল। মেহমানদের খাবারের আগে দিয়ে আফনান আসলো। সবার হাতে হাত মেলালো। কুশল বিনিময় করলেও ওর চোখ এক কাঙ্ক্ষিত জনকেই খুঁজে ফিরছিল। ওর যৌবন সরসী নীরে মিলনের শতদল যারা। ইরিনা বিষয়টা লক্ষ্য করলো এবং বেশ বুঝতে পারলো সে জারা নামের ওই গাইয়াটাকে খুঁজছে। সে এগিয়ে গিয়ে খুব কায়দা করে ঠোঁট বাঁকিয়ে বুক পর্যন্ত হাত সালাম দিল। সালাম আলাইকুম ফিন ভাই। আফনান ঘুরে তাকিয়ে হেসে বলল, হারে তুমি ইরিনা না, ভালো আছো? আমি কিন্তু সালাম দিয়েছি ফিন ভাই, আদুরে গলায় বলল ইরিনা। আফনান সূত্রে দিল, তুমি যেটা দিয়েছ সেটা অ্যাকচুয়ালি সালাম হলো না। সঠিক সালাম হবে আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তোমার ভাবির কাছ থেকে শিখেছি। প্রাণ খোলা হাসি দিল আফনান। ইরিনার বুকের ভেতরটা হুহু করে উঠল। আফনান ওর জীবনের প্রথম ক্রাশ। ওকে দেখলে আজও ইরিনার বুকের ভেতর কেমন করে ওঠে। আফনানের মতো টল ডার্ক ম্যানলি ছেলে সে খুবই কম দেখেছে। প্রচুর টাকা তো আছেই, কিন্তু তার পাশাপাশি আফনান খুব ভদ্র আর সংযমী একটা ছেলে। মেয়েদের প্রতি আগ্রহ কম, একটু ধার্মিক প্রকৃতিরও। ইরিনার কাছে ওর এই গুণগুলো ইউনিক লাগে। সে নিজে যদিও ধার্মিকতার ধারের কাছে নেই, তবুও আফনানের গাম্ভীর্য, ব্যক্তিত্ব আর ওর দাড়ি সব মিলিয়ে এক অদ্ভুত পার্সোনালিটি। ইরিনা দাড়ি পছন্দ করে না, কেবল আফনানের দাড়িটাই ওর চরম ভালো লাগে। ওকে দাড়িতে হেব্বি মানায়। হঠাৎ ভাবনার জাল ছিন্ন হলে ইরিনা চারপাশে আফনানকে খুঁজল। গেল কোথায়? জারাকে খুঁজতে রান্নাঘরে চলে এলো আফনান। যারা বুয়াদেরকে খাবারের ব্যাপারে কি যেন বোঝাচ্ছে হাত নেড়ে নেড়ে। আফনানকে দেখে বুয়ারা ত্রস্তে সরে গেল। যারা হেসে বলল, আরে আপনি কখন ফিরলেন? কিন্তু আজ জারার হাসিতে মন গলল না আফনানের। সে জবাব না দিয়ে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। তারপর বলল, 2 মিনিটের জন্য ঘরে এসো, বলে চলে গেল। যারা ধীর পায়ে ঘরে এলো। ঘরে ঢুকতে আফনান ওকে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর টেনে নিল। যারা টাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল। আফনান ওকে জড়িয়ে ধরে কোনো রকম বোঝার অবকাশ না দিয়ে ওকে সেই প্রথম দিনের মতো চেপে ধরল। যারা ছটফটিয়ে সরে যেতে চেষ্টা করলো, পারল না। কয়েক মিনিট পর আফনান তার বাঁধন ঢিল করল। যারা অস্থির হয়ে বলল, বাড়ি ভর্তি মেহমান, আর আপনি? মাথা খারাপ হলে আমি কি করব? যারা নিজেকে ছাড়িয়ে নিল। আমাকে ছেলে মানুষ বলেন, আর আপনি নিজে কি? ইরিনা আফনানকে খুঁজতে খুঁজতে ওর ঘরের কাছে চলে এলো। দুজন নারীর ফিসফিসানি ইরিনাকে কৌতূহলী করে তুলল। সে কান পাততেই আফনানকে কিছুটা ক্ষোভের সাথে বলতে শুনল, ছেলে মানুষই তাই না? আমি যে দিনের পর দিন ধৈর্য ধরে আছি সেটার কি? শুনলে কেউ বিশ্বাস করবে যে আমাদের এতদিন ধরে বিয়ে হয়েছে, অথচ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক নেই? তুমি কি আমার উপর অবিচার করছো না? বলো, আজ বলতেই হবে। উত্তেজনার আবেগে ইরিনার চোখ গোল হয়ে গেল। ডান হাতটা আপনা হতেই উঠে এলো হা করা মুখে। তাতে ওর হাতের ধাতব ব্রেসলেট পরস্পর বাড়ি খেয়ে রিনছিন শব্দ করে উঠল। আফনান চুপ হয়ে গেল। কিসের শব্দ এটা? সে উঠে এসে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু আফনান নিশ্চিত একটু আগে এখানে কেউ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। পারফিউমের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এবার আফনানের মনে হলো গন্ধটা তার চেনা। মেহমান বিদায় নিতে নিতেই রাত 1টা বেজে গেছে। যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমোতে এসে দেখে আফনান ঘুমিয়ে পড়েছে। কোনো রকম কাপড় বদলে ঝিমুতে ঝিমুতে বাবুটাকে ফিডার খাওয়ালো। তারপর নিজেও একপাশে শুয়ে পড়ল। পরদিন সকালে সাবিহা হন্তদন্ত হয়ে জারার দরজা নক করলেন। যারা উঠে দ্রুত দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে আম্মু? যারা, ফিনকে ডাকো তো তাড়াতাড়ি, ওকে আমার রুমে পাঠাও। সাবিহাকে কিছুটা অস্থির মনে হলো। যারা মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইল সবকিছুর অকল্যাণ থেকে।
আস্তে করে আফনানকে ডাকলো। এই যে উঠবেন। আফনানের একটা ভালো অভ্যাস হলো একবার ডাকলেই ঘুম ছুটে যায়, বেশি ডাকাডাকি করতে হয় না। সে উঠে ফ্রেশ হয়ে মায়ের রুমে আসে। কি হয়েছে মা? জারার বুকটা অকারণেই ধুকপুক করছে, কেন যেন মনে হচ্ছে কি একটা ঘটতে চলেছে। সে মনে মনে তার সদা সহায়ক রবের দ্বারস্থ হলো, অকল্যাণ থেকে পানাহ চাইল। আধা ঘন্টা পর আফনান ঘরে ঢুকলো। ওর চোখে মুখে পেরেশানির চিহ্ন স্পষ্ট। যারা সহসায় প্রশ্ন না করে অপেক্ষা করল, হয়তো আফনান নিজেই বলবে। আফনান থপ করে খাটে বসে দু হাতের আঙুলগুলো চুলে চালিয়ে দিল। যারা ভয়ে ভয়ে বলল, কি হয়েছে? আফনান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, যারা আমাকে আজ অথবা কালই দেশের বাইরে যেতে হবে, সেজানের ওখানে। ওর অবস্থা খারাপের দিকে। ওকে যার দায়িত্ব রেখে আসা হয়েছে সে খবর পাঠিয়েছে। ইটস আর্জেন্ট। জারার বুকের ভেতরের বাতাস যেন থেমে গেল, তবুও দীর্ঘশ্বাস ফেলে বলল, কদিনের জন্য যেতে হবে? আফনান ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে বাবুকে একা রেখে যেতে মন চাইছে না, কিন্তু কোনো উপায়ও তো দেখছি না। আম্মু বয়স্ক মানুষ, তার উপর অসুস্থ। তার পক্ষে হুট করে এভাবে রওনা দেওয়াটা অসম্ভব প্রায়। আমাকে যেতে হবে, কিছু ক্রিটিক্যাল বিষয়ে ডিসিশন নিতে হতে পারে। আফনান এবার কাতর চোখে তাকালো জারার দিকে। কটা দিন থাকতে পারবে না? আম্মুর সাথে তো তোমার ভাবও হয়েছে আজকাল। পারবে না? বলতে গিয়ে আফনান নিজেই আবেগাপ্লুত হয়ে গেল। জারার মাথাটা টেনে বুকে লাগালো। শিগগিরই ফিরবো সোনা, আমার জন্য দোয়া করো তুমি। যারা প্রবল চেষ্টা করেও কান্না দমাতে পারল না, নিজেকে মনে মনে ধিক্কার দিল। কাছে পেয়েও তাকে আপন করতে পারলি না। এবার তো সে বহু দূরে চলে যাচ্ছে, এখন কি দিয়ে বাঁধবি? পরিচিত লোক থাকাতে আজ রাতেরই টিকেটের ব্যবস্থা হয়ে গেল। যারা নীরব কান্নায় ভাসতে ভাসতে আফনানের লাগেজ গুছিয়ে যাবার সময় আফনান শুধু ওর গালে হাত রেখে বলল, নিজের দিকে খেয়াল রেখো। যারা ছোট্ট করে মাথা ঝাঁকালো। আপনিও। পৌঁছে ফোন দিব। রাত 1টার ফ্লাইটে আফনান কানাডার উদ্দেশ্যে উড়াল দিল। জারার মনে হলো দিনগুলো যেন এক একটা বছর আর রাতগুলো সুদীর্ঘ হয়ে গেছে। রাতে খুব কমই ঘুমায় যারা। তাহাজ্জুদের পার্টিতে ও রাতের একটা বড় সময় কাটে। কেঁদে কেঁদে প্রিয় মিলনের ফরিয়াদ জানায়। আফনান যাবার দিন থেকে ইরিনের আনাগোনা বেড়ে গেছে। সারাক্ষণই সাবিহার রুমে। যারা ঢুকলে চুপ করে থাকে। দুদিন হয়ে এলো আফনানের কোনো ফোন বা মেল কিছুই পাচ্ছে না যারা। আম্মুকে জিজ্ঞেস করে জানতে পারল সে পৌঁছেছে, তবে যারাকে ফোন না দেয়ায় সে কিছুটা হতাশ হলেও দোয়া জারি রাখল। আজ অনেকদিন পর ফুপির কথা মনে পড়ল। চোখ মুছে ফোন দিল ফুপিকে। অনেক কথা বলল। ফুপি ওর বন্ধুর মতো। সব শুনে তিনি যারাকে বললেন, একবার সিলেটে বেরিয়ে যা। না ফুপি, ও না আসা পর্যন্ত কোথাও যাব না। তাছাড়া আম্মু এদিকে একা। সাবিহাও আজকাল চুপচাপ থাকেন, কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। মাঝে মাঝে ফোনে কথা বলেন, তারপর শুয়ে বসেই থাকেন। যারা পিড়াপিড়ি করে তাকে খাওয়ায়। আজ আম্মু ডাক্তারের কাছে গেছেন। যারা বাড়িতে একাই বলতে গেলে। কাজের লোকেরা ভেতরে কম আসে, কেবল কমলা ছাড়া। যারা বাবুকে খাওয়াচ্ছে এমন সময় ফোন বাজল। ধরার কেউ নেই বলে যারা নিজেই সালাম দিয়ে রিসিভ করল। কোনো রকম সম্ভাষণ না বলে কেউ একজন খসখসে গলায় বলল, মন দিয়ে শুনুন, ও বাড়িতে যদি থাকেন তো আজ রাতে খুন হয়ে যাবেন, আপনি অথবা আপনার বাচ্চা। ভালো চান তো পালান। যদি বেশি বুঝে কাউকে জানাতে যান তাও বিপদে পড়বেন। জি, আপনি কে? কে আমাকে বা আমার বাচ্চাকে মারবে? ও বাড়িতে আপনার শত্রু তো একজনই, সাবিহা চৌধুরী। কিন্তু আপনি কে? আফনানের শুভাকাঙ্ক্ষী বলে লাইনটা কট করে কেটে দিল। যারার পা যেন চলতে চাইছে না, মাথাটা ঠিকমতো কাজ করছে না। এমন সময় কমলা এসে চারপাশ তাকিয়ে ফিসফিস করে বলল, মামি, আপনার ওই বোনটা না ফোনের মধ্যে আপনার নামে মন্দ কথা কইতেছিল, কার লগে জানি। যারা জীবনে এমন পরিস্থিতিতে পড়েনি, তাই মাথা ঠান্ডা করে কিছু ভাবতেও পারছে না। হঠাৎ মনে পড়ায় ফুপিকে ফোন দিল। দ্রুত হাতে ব্যাগ গোছালো। যা হবে পরে দেখা যাবে। একটা চিরকুট লিখলো কাঁপা হাতে। কমলার হাতে দিয়ে বলল, কেবল মামা ফিরলে তার হাতে দিবি, আর কারো হাতে না। যা তোমা, ড্রাইভার চাচাকে ডেকে আনতো। যারা অসুস্থ বোধ করছে। ড্রাইভার চাচা এত ভেতরে কখনো আসেননি। তিনি সসংকোচে বাইরে থেকে বললেন, আম্মা ডেকেছেন? যারা বোরকা নিকাব পরে তৈরি ঘর থেকে বেরিয়ে কাতর স্বরে বলল, আমার খুব বিপদ চাচা, আমাকে কোনোভাবে সিলেট শ্রীমঙ্গল পৌঁছে দিতে পারবেন? চাচা দ্বিধাগ্রস্ত হয়ে মিনিট খানেক ভেবে বললেন, আপনি আসেন আম্মা। যারার গাড়ি বেরোনোর পরপরই ইরিনের গাড়ি ঢুকলো। যারা এখন সিলেটের পথে, একা, অসহায়। যারা সারাটা পথই কাঁদছিল আর মনে মনে রবের কাছে দোয়া করছিল। ওর হাত পা এখনও কাঁপছে। ওর বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে যে আম্মু ওদের বাড়ি থেকে বের করার জন্য এত বড় ক্ষতি করতে পারে। আজও মর্মে মর্মে বুঝতে পারল আফনান ওর কতখানি। সে না থাকাতে ওর ওপর বিপদ একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ড্রাইভার চাচা বলেছেন, কাঁদবেন না আম্মা, আমার দেহে জান থাকতে আপনার কোনো ক্ষতি হইতে দিব না। আপনি স্থির হয়ে বসুন। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। মানির মান আল্লাহ রাখে, আপনি তো আল্লাহ ভীরু মানুষ, আল্লাহর উপর ভরসা রাখুন। যারা যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন ছিল বেলা 10:30। এখন দুপুর 12:30 বাজে। টানা 2 ঘন্টা জার্নি করেছে সে। পথে একবার গাড়ি থামিয়ে যারার কিছু লাগবে কিনা জানতে চাইলে 1 বোতল পানি চাইল যারা। সারাটা পথে সে কিছুই মুখে তুলল না।
অবশেষে প্রায় 5:45টার দিকে যারা সিলেট শহরে পৌঁছলো। সেখানে পৌঁছে ড্রাইভার চাচার মোবাইল থেকে ফুপুকে দিল যারা। ফুপু লোক পাঠাননি, বরং নিজে এসে দাঁড়িয়েছিলেন। ওদের দেখতে পেয়ে তাড়াতাড়ি বাবুকে কোলে নিলেন। যারা ড্রাইভার চাচাকে বিনয়ের সাথে চলে যাবার জন্য অনুরোধ করলো। যারার সাথে কোনো টাকা নেই বলে চাচাকে দিতে পারল না, তাই বারবার ক্ষমা চাইল যারা। চাচার সাথে সাথে প্রতিবাদ করে উঠলেন, আরে না না আম্মা, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যারাকে তার গন্তব্যে নামিয়ে দিতে চাইলেন। আম্মা কোথায় যাবেন, চলেন নামায় দিয়ে আসি। এদিকে সাবিহা ডাক্তার দেখিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ইচ্ছা ছিল ছোট বোনের ওখানে গিয়ে একটু মনটাকে হালকা করবেন, কিন্তু ওদিকে বাসায় যারা একা। ওর কথা ভেবে তিনি সিদ্ধান্ত বদলালেন। দিন দিন মেয়েটার ওপর মায়া পড়ে যাচ্ছে, যেমন ভদ্র তেমন বিনয়ী, আর মা বলে এমনভাবে ডাকে যেন তার পেটের মেয়ে। আল্লাহ আল্লাহ করে আফটানটা ফিরলে একটা গ্র্যান্ড রিসেপশন দিয়ে ওদের বিয়ের অনুষ্ঠান করবেন। অনেক হয়েছে, মেয়ে যে ভালো এতে কোনো সন্দেহ নেই, আর এত ঝামেলা ভালো লাগে না। ওকেই বউ বলে মেনে নিতে এখন তার আর কোনো আপত্তি নেই। গাড়িতে বসে নানান কথা ভাবছিলেন সাবিহা, এমন সময় মোবাইল বেজে উঠল। ইরিনার ফোন। হ্যালো আন্টি, সর্বনাশ হয়ে গেছে। ওই যারা মেয়েটা বাচ্চাসহ টাকা পয়সা গহনাপত্র সব নিয়ে চুরি করে পালিয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। সাবিহার মনে হলো তিনি কানে কিছু ঠিকমতো শুনতে পাননি, বুকটা ধরাস ধরাস করছে। কি শুনলেন? উফ, এটাও কি বিশ্বাসযোগ্য? তিনি আর কিছু ভাবতে পারছেন না। ড্রয়িং রুমে ইরিনা, ওর ছোট ভাইটা আর সাবিহার ছোট বোন জামাই বসে আছে। সাবিহা দিশেহারার মতো ওর মুখের দিকে তাকালেন। কি হয়েছে, তোমরা সবাই এখানে? ইরিনাই সবার আগে কথা বলে উঠল। খালামণি, তুমি আগে কিছুই টের পাওনি? কি টের পাইনি? কি হয়েছে পরিষ্কার করে বলতো। সাবিহা পুনরায় কথাটা শুনতে চান, কারণ তার মনে হচ্ছে হয় তিনি ভুল শুনেছেন অথবা ওরা ভুল করছে। তোমার সুন্দরী বউ জারা বেগম টাকা পয়সা গহনা নিয়ে ভেগেছে। ইরিনা বিদ্রুপ মাখানো সুরে বলল। সাবিহা ধমকে সুরে বললেন, কি যাতা বলছিস? ও তো এমন মেয়েই না, এটা কখনোই হতে পারে না। ইরিনা বলল, খালামণি তুমি আসলেই বেশি সহজ সরল। মেয়েটা 2 দিন তোমাকে কি খাতির যত্ন করেছে, আর তাতেই তুমি ভুলে গেলে? এদের আমার চেনা আছে। এরা ভদ্রতার মুখোশ পরে বড় লোকদের ছেলেদের ফাঁসায়, তারপর টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। ধর্মটা ওর মুখোশ, বুঝলে? যারা এখন কোথায়? ক্লান্ত সুরে বললেন সাবিহা। তার খুব খারাপ লাগছে। যারার ব্যাপারে এই কথাটা মেনে নিতে তার মন চাইছে না, কিন্তু সত্যি তো তার সামনে। ইরিনা খুঁটিয়ে খুঁটিয়ে সব বর্ণনা দিচ্ছে। সাবিহা সোফায় হাত পা এলিয়ে বসে তা শুনছেন। আমি তো আফনান যাবার পর প্রায় প্রতিদিনই আসি, খালামণিকে দেখে যাই। ওরা 2 ভাই বাসায় নেই। বাইরের একটা মেয়ের ওপর কি ভরসা? আজও তাই ভাবলাম, যাই খালামণিকে দেখে আসি। ওমা, এসে দেখি ঘর দোর সব ফাঁকা পড়ে আছে, আলমারি হাট করে খোলা, ভেতরে শাড়ি গহনা কিচ্ছু নেই। সাবিহা কি বলবেন ভেবে পেলেন না। চিৎকার করে দারোয়ান, ড্রাইভার, বুয়া সবাইকে ডাকলেন। তারা বলল তারা কিছুই জানেন না, তারা ভাবি সাহেবকে বেরোতে দেখেননি। সাবিহা রেগে চেঁচিয়ে উঠলেন, তোমাদের বেতন দিয়ে পুষি কি আড্ডা মারার জন্য? একটা জলজান্ত মানুষ বাড়ি থেকে চলে গেল আর তোমরা কিছুই জানো না? তোমাদের সব কটাকে আমি পুলিশে দেব। খালামণি শান্ত হতো। এই তোমরা যাও। সবাইকে বের করে দিয়ে ইরিনা কাছে এসে বসলো। উত্তেজিত হয়ে লাভ নেই খালামণি, যে গেছে সে গেছে। বেশি লোক জানাজানি হলে তোমার বাড়িরই বদনাম। আম্মু, তুমি খালামণিকে নিয়ে ঘরে যাও, ওনার বিশ্রাম দরকার। সাবিহার ছোট বোন উঠে এলেন। হ্যাঁ চলো আপা, অস্থির হয়েও না, আরও বেশি শরীর খারাপ করবে। ইরিনার বাবা চলে যাবার আগ মুহূর্তে বললেন, এটা নিয়ে হইচই না করাই ভালো। যত লোক জানাজানি হবে ততই কথাটার ডালপালা গজাবে। সাবিহা শুধু শুনে যাচ্ছিলেন, কোনো জবাব দিচ্ছিলেন না। সবাই বেরিয়ে গেলে ইরিনা তার ছোট ভাইয়ের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর দুজনেই হেসে উঠল। ইরিনা চাপা গলা হেসে বলল, খ্যাতটা এমন ভিতর ডিম, এক ধমকে বাড়ি থেকে পালিয়েছে, কোনো কষ্টই করতে হয়নি। তারপর ফিসফিসিয়ে বলল, ওই ফোনে থ্রেড দিছে কে, তুই না রকি? রকি জানোই তো, মাইনসেরা ফাপড় দিতে ওস্তাদ। আপু, আমাদের চাইনিজ খাবার টাকা দিতে হইব, তোমার রোড ক্লিয়ার করে দিছে আমি। আরে দিব। সাবিহা অনেকটাই ভেঙে পড়েছেন। আজ কয়েকটা দিন হয়ে গেল জারার কোনো খবর নেই। মনে মনে আশাবাদী ছিলেন কোথাও থেকে কোনো খবর আসবে, আর তিনি শুনবেন যে এতদিন যা জেনেছেন সব ভুল। মনে মনে তিনি জারার জন্য উদ্বিগ্ন। এমন সুন্দর একটা মেয়ে একা বাচ্চা নিয়ে কোথায় গেল? কোনো বিপদ হলো কিনা কে জানে। ভাবতে গেলে সাবিহার মাথা ধরে আসে। এরই মধ্যে একদিন আফনানের ফোন এলো, তারা আগামী সপ্তাহতেই বাড়ি ফিরবে। সেজান আগের তুলনায় অনেকটা সুস্থ, সে এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারে, ওকে নিয়ে ফিরবে। সাবিহা বাড়ির কোনো খবর দিলেন না। আফনান জানতে চেয়েছিলেন যারা কেমন আছে। সাবিহা কোনো মতে বললেন ভালো, বলে রেখে দিলেন। তিনি ভেবে পাচ্ছেন না আফনান ফিরলে কি বলবেন ওকে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে জারার দিন কাটছে। সে ফুপুর সাথে ফুপুর বান্ধবীর বাড়িতে উঠেছে। ফুপু এখানে একটা রুম ভাড়া নিয়ে থাকেন। ফুপু এক দুঃসম্পর্কের ভাই আছেন, তিনি ফুপুর খরচপত্র বহন করেন। ও বাড়িতে কি হচ্ছে তা ভেবে জারার মাঝে মধ্যে অস্থির হয়ে ওঠে। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না জারার। আজ আফনান ফিরেছে, সাথে সেজানকে নিয়ে। আজ সাবিহার সুখের দিন, কিন্তু তিনি যেন সুখী হতে পারছেন না। আফনান বাড়ি ঢুকে সেজানকে ড্রয়িং রুমে বসিয়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। মিনিট 5 পর ফিরে এসে বলল, আম্মু, যারা বাবু ওরা কোথায়? কাউকে দেখছে না যে? সাবিহা মুখ নিচু করে কাঁদছেন। আফনান বোকার মতো তাকিয়ে আছে, প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলেছে। অবশেষে ইরিনার বাবাই মুখ খুললেন।
গলা খাকারি দিয়ে তিনি ঘটনাটা খুলে বললেন। তার মূল বক্তব্য ছিল যারা পালিয়েছে। তা কথা শেষ হবার আগেই আফনানের কণ্ঠস্বর যেন চাবুকের মতো আঁচড়ে বলল, অ্যাবসার্ড, অসম্ভব। সবাই চুপ করে আছে, ইরিনা চুপ করে আছে। আফনানের এই রুদ্র মূর্তির সামনে ও কথা বলার সাহসী পাচ্ছে না, অথচ একদিন সমানে বলে বেরিয়েছে যারা সাতকাহন। সাবিয়া বড় ছেলের মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস তো আমারও হয় নাই, কিন্তু ও আমাকে না জানিয়ে একা বাসা থেকে বেরোলো কেন? এই উত্তরটাই তো খুঁজে পাচ্ছি না। আফনান দুই হাতে মুখ ঢেকে বসে আছে। সেজান চুপ করে বসে ভাইকে দেখছে। এই কদিন জারার ব্যাপারে ভাইয়ের সাথে বিভিন্ন কথা হয়েছে সেজানের। আমোদ ফুর্তিতে দিন কাটানো সেজান কখনো কোনো মেয়েকে মূল্যায়ন করেনি। আজ এতগুলো মাস ক্লিনিকে পড়ে থাকতে থাকতে উপলব্ধি করতে পারছে জীবনটা কত কঠিন। সে আজ ভালোভাবে হাঁটতে পারে না, ক্রাচি তার নিত্যসঙ্গী। আফনানের কাছে শুনেছে যারা তার সন্তানকে মানুষ করছে, কিন্তু বাড়ি ফিরে এসব দেখে সে নিজেও বিভ্রান্ত। আফনান তখনই সব কাজের লোককে ডেকে পাঠালো। তারা সবাই বলছে তারা কিছুই জানে না। ভাবি সাহেবাকে বেরিয়ে যেতে দেখেনি। কমলাকে ধমকালো, তুই কোথায় ছিলি? সে কাঁদো কাঁদো সরে বলল, বাথরুমে মামা। আফনান দিশেহারা বোধ করছে। সবাই একযোগে মানা করলেও আফনান নিশ্চিত কেউ একজন মিথ্যা বলছে। ইরিনাকে কর্কশ কণ্ঠে জেরা করলো আফনান। ইরিনা কাচুমাচু হয়ে জবাব দিল। আফনান ধমক দিয়ে কাজের লোকদের ফেরত পাঠালো। যান আপনারা, আমি যদি জানতে পারি আপনারা আমার কাছে কিছু লুকাচ্ছেন তো ফলাফল ভালো হবে না। আফনান দুপুরে কিছুই খেল না। সাবিহা কয়েকবার সাধলেন, এত লম্বা জার্নি করে এসেছিস, কিছু তো মুখে দে। না আম্মু, যারা আর ছোট বাচ্চা কোথায় আছে কিভাবে আছে না জানা পর্যন্ত আমি স্বস্তি পাবো না। যারা এ যুগের মেয়েদের মতো চালু মেয়ে না, ও খুব সহজ সরল মেয়ে। যে যাই বলুক, ওকে আমার চেয়ে বেশি কেউ জানে না। ও যদি না বলে চলে গেছে তো এর পেছনে কোনো বড় কারণ তো অবশ্যই আছে। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কতটুকু কথা বলেছি ওকে, কত রাগ করেছি, তখন গেল না। আর আজ যখন ওকে ভালোবাসতে শুরু করেছি তখন। বলে সাবিহা চোখ মুছলেন। আফনান অবাক হয়ে বললেন, কই তুমি ওকে আবার কবে এসব বললে? ও তো আমাকে কিছু বলেনি। সাবিহা কোনো জবাব দিলেন না। আফনান দীর্ঘশ্বাস ফেলে চুপ করে মাটির দিকে চেয়ে ভাবতে লাগলো। পরের দিন ইরিনা এলো ওর মাকে নিয়ে। ইরিনা বার কয়েক খোঁচা দেবার পর ছোট খালা ইনিয়ে বিনিয়ে ইরিনা আর আফনানের বিয়ের প্রস্তাব দিলেন। সাবিহা শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন। বললেন, আফনান কি রাজি হবে? ছোট খালা বললেন, ওকে রাজি করাতে হবে আপা। তুমি তো এও জানো না যে ওরা নামেই স্বামী স্ত্রী, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ইরিনা নিজ কানে শুনেছে, এমন সংসারে আমাদের ফিন কি কোনোদিন সুখী হতে পারবে? ওই রূপ ধুয়ে কি পানি খাবে? মেয়েটা তো ফিনকেও ঠকিয়েছে। সাবিহা চিন্তিত স্বরে বললেন, দুটো দিন যাক, তারপর কথা বলবো। এখন তো এসব বলাই যাবে না। সন্ধে নামছে। আফনানের মনের আকাশে রাত নেমেছে আরও আগে। চোখে সব অন্ধকার দেখছে। যারাবিহীন জীবনের কথা ভাবতে পারছে না আফনান। সে বিছানায় চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছিল। এমন সময় কমলা ভীরু পায়ে ঢুকল। মামা। আফনান চমকে উঠে বসল। মামা, এই কাগজটা মামি যাওয়ানোর সময় আমারে দিয়া কইছে খালি যেন আপনার হাতে দিই, এই জন্য তখন সবার সামনে কই নেই। আমারে মাফ করে দেন মামা। আফনান যেন আকাশের চাঁদ হাতে পেল। দ্রুত কাগজটা খুলে পড়ল। পড়তে পড়তে দাঁড়িয়ে গেল। দুবার পড়ল কাগজটা। তারপর কমলাকে ডেকে বলল, ড্রাইভার চাচাকে ডাকতো। ড্রাইভার চাচা ভীতভাবে এসে দাঁড়ালেন। জি সাহেব। আফনান তার দিকে ফিরে শান্তভাবে বললেন, চাচা আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি শ্রদ্ধা করি। কি ঘটেছে আমাকে সব সত্য করে বলুন তো। ড্রাইভার চাচা ধীরে ধীরে জারার চলে যাওয়ার সমস্ত কথা বললেন। আফনান চুপ করে সব শুনল। চাচা ক্ষমা চেয়ে বললেন, আমাকে মাফ করুন বাবা। ছোট আম্মা এত ভয় পেয়েছেন, কাকুতি মিনতি করছিলেন, আমি মানা করতে পারিনি। আফনান কপালের খাম মুছে বলল, গাড়ি বের করুন, আমি এখনই সিলেট যাব। আফনান দ্রুত হাতে তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল। ওর মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় সাবিহা চৌধুরী ঘরে প্রবেশ করে হতবাক হলেন। বিছানার ওপর আফনানের কাপড় চোপড় এলোমেলো পড়ে আছে। পাশে একটা ব্যাগ, তাতে কিছু কাপড় উঁকি দিচ্ছে। সাবিহা অবাক হয়ে বললেন, তুই কি করছিস এসব? ব্যাগ গোছাচ্ছিস কেন? ও আম্মু, তুমি এসেছো, আমি একটু সিলেট যাচ্ছি, এই আধা ঘন্টার মধ্যে রওনা দেব, বাই রোড। তুই কি পাগল হলি নাকি? হ্যাভ ইউ গন ম্যাড? এই রাতের বেলা তোর সিলেট যাবার কি দরকার পড়লো, তাও বাই রোডে? আফনান ঘুরে মার দিকে তাকালো, হাত ধরে বলল, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বলবো। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, তারপর তুমিই সব জানবে। সাবিহা বিস্মিত হলেন, বৌমা সিলেটে? তুই কিভাবে জানলি? ওহ মা, প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না, আর এদিকেও সবাইকে আপাতত কিচ্ছু বলো না, আমি এসে নেই, তারপর কথা হবে। সাবিহা বুঝতে পারছেন ছেলে জারার কাছে যাবার জন্য উতলা হয়ে আছে। তবুও বললেন, বাই রোডে যেতে তো অনেক সময় লাগবে, রিস্কিও। বাই এয়ারে যা। না, আমি রোডে যাব, তুমি ভেবো না, পৌঁছে তোমাকে জানাবো। বাট নাও স্পেক্ট নট, ওকে? আফনান দুই হাতে হিপ পকেট চেক করলো, তারপর মাকে এক হাতে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে গেল। সাবিহা চিন্তিত মুখে ওর পেছন পেছন গেলেন। গাড়ি মসৃণ গতিতে চলতে লাগলো। আফনান মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। ক্লান্তি, দুশ্চিন্তা, অস্থিরতা ওকে একেবারে কাবু করে ফেলেছে। মাঝরাতে ড্রাইভার গাড়ি থামিয়ে জানতে চাইল আফনান খাবে কিনা বা অন্য কিছু নেবে কিনা। আফনান খাবে না বলে ড্রাইভারকে যেয়ে খেয়ে আসতে বলল। শেষ রাতের আলো ফোটার আগে আগে ওরা সিলেটে পৌঁছালো। আফনান জিজ্ঞেস করলো, আপনি চেনেন বাসাটা? জি সাহেব। তাহলে নিয়ে চলুন সেখানে।
একটা ফোন করে বলে দিব আমাদের আসার কথা। ফোন নম্বর আছে আপনার কাছে? জি। আফনান একটু ভেবে বলল, আপনি এক কাজ করুন, আমাকে ওই বাসায় নামিয়ে দিয়ে আপনি হোটেলে চলে যান, আমার জন্য রুম বুক করুন, তারপর আমাদের নিতে এখানে চলে আসবেন। জি আচ্ছা। যখন ভোরের আলো ফুটে গেছে তখন আফনানের গাড়ি একটা ছোট দোতলা বাড়ির সামনে পৌঁছলো। সে নেমে গাড়ি ছেড়ে দিল। বুকের ভেতর অস্থির হৃদয় যেন চিৎকার করে বলছে, ভালোবাসি ভালোবাসি। কিছুটা দ্বিধা করে ডোরবেল টিপল আফনান। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আরেকবার বাজাতেই জারার ফুপি দরজা খুলে দিলেন। তারপর আফনানকে দেখে ওনার চোখ বিস্ফোরিত হবার জোগাড়। বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন প্রায়, বাবা আপনি? মাফ করবেন, সকালবেলা বিরক্ত করে ফেললাম। আরে না না, আসুন বসুন। ফুপি আফনানকে বসতে বলে প্রায় দৌড়ে ভেতরে গেলেন। আফনান একটা সোফায় বসতে যাবে তখনই জারা প্রবেশ করলো। আপনি এসেছেন? আফনান না বসে দাঁড়িয়ে গেল। অপলক চোখে জারার দিকে তাকিয়ে রইল, যেন কত বছর পর দেখেছে। জারার চোখে পানি ভরে গেল। সে প্রায় ছুটে এসে আফনানকে জড়িয়ে ধরল। আফনান ওই স্থান কাল পাত্র ভুলে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর মাথার ঠিক মাঝখানে চুমু খেয়ে বলল, যাও 10 মিনিটে চটপট তৈরি হয়ে এসো, আমার সাথে যাবে। ভেজা চোখ তুলে আফনানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? আফনান সেই ভেজা চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর বলল, আমার যেখানে খুশি নিয়ে যাব, আপত্তি আছে? যারা মাথা নেড়ে আফনানের বুকে মাথা রাখল। আফনান ওকে মৃদু ঠেলা দিয়ে বলল, যাও যাও তৈরি হও, আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, কিছু খাইওনি। সে কি, আমি নাস্তা তৈরি করে নিয়ে আসি? আপনি রেডি হন, বেরোবো। বাবুকে তৈরি করতে একটু সময় লাগবে যে, ও তো ঘুমে। বাবু আপাতত এখানে ফুপির কাছেই থাকুক, আমরা দুপুরের আগে এসে বাবুকে নিয়ে যাব, ফুপি সহ। যারা কিছু বলতে যাবে তখন ফুপি একটা ট্রে হাতে ঢুকলেন, তাতে শরবত আর কিছু ফল। আফনান লজ্জা পেল কিছুটা। ফুপিকে সকাল সকাল বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি ব্যস্ত হবেন না ফুপি, বসুন, আপনার সাথে একটু কথা বলি। ফুপি বসলেন। আফনান শান্ত স্বরে বলল, আপনার কোনো অসুবিধা না থাকলে আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। ফুপি বোকার মতো তাকিয়ে রইলেন। আফনান জারাকে তাকাতা দিল, তুমি তৈরি হয়ে এসো, আমি ফুপির সাথে কথা বলছি। আধ ঘন্টার মধ্যে জারাকে নিয়ে বেরিয়ে এলো আফনান। ফুপি হাসি মুখে ওদের গেট পর্যন্ত এগিয়ে দিলেন। ড্রাইভার চাচা গাড়ির গেট খুলে দেবার সময় জারাকে সালাম দিলে জারা জিজ্ঞেস করল, ভালো আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ। গাড়িতে আফনান কোনো কথা বলল না, কেবল বাম হাত দিয়ে জারার ডান হাত ধরে রাখল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। যারা একটু ভয়ে ভয়ে প্রশ্ন করল, রাগ করেছেন? আফনান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, খুব। যারা আর কিছু বলল না। গাড়ি থামলে যারা নেমেই চিনতে পারল এটাই সেই হোটেল যেখানে যারার বিয়ে হয়েছিল। লিফট দিয়ে ওঠার সময়ও আফনান চুপ করে থাকলো, তবে ওর হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি। যারা লজ্জায় দু একবার ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিল। আফনান মৃদু ধমক দিয়েছে, কি শুরু করেছ? যারা ক্ষান্ত দিল। রুমে ঢুকে সাথে সাথেই বেল বয়কে নাস্তার অর্ডার দিয়ে দিল আফনান। জারাকে বলল, আমার জামা কাপড়গুলো একটু বের করো তো, এগুলো পাল্টাবো। আফনান খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলে বাথরুমে চলে গেল। যারা বোরকা খুলে আফনানের জিনিসপত্রগুলো গোছালো, ওর পরার মতো হালকা পোশাক বের করে সামনে রাখলো। আফনান কোমরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। ওর লোমশ ভেজা বুক পানিতে চকচক করছে। যারা ওর দিক থেকে চোখ নামিয়ে নিল। আফনান ওর দিকে তাকিয়ে নিজের গা মুছল। যারা মুখ নামিয়ে রাখলো। আফনান ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোথায় কি হয়েছে? নিচের দিকে তাকিয়ে কি দেখছ? যারা জবাব দিল না। গেট নক হলে যারা উঠে ভেতরের দিকে চলে গেল। আফনান ততক্ষণে ঘরোয়া পোশাক পরে ফেলেছে। বেলবয় নাস্তা সাজিয়ে দিয়ে চলে গেল। আফনান জারাকে ডাকলো, কই কোথায় গেলে? যারা এসে সামনে বসতে গেলে আফনান ওর হাত ধরে টেনে নিজের পাশে বসালো। তারপর বলল, নাও শুরু করো। যারা ওর দিকে তাকালো। আপনি কিছু বলছেন না যে? কোনো প্রশ্ন করলেন না কেন? আমি এভাবে না বলে চলে এলাম। আফনান চুপ থেকে বলল, যারা আমি গতকাল দুপুরে কানাডা থেকে এসেছি। 48 ঘন্টার প্লেন জার্নি, ট্রানজিট সব মিলিয়ে আরও কয়েক ঘন্টা। দেশে ফিরে দেখি বাসার এই পরিস্থিতি। রাতে রওনা দিলাম, আর সকাল থেকে তো যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ। নিরিবিলিতে কথা বলার জন্যই তো এখানে এলাম। অবশ্য এমনিতেও রুম নিতে হতো। আমি আজই ঢাকা ব্যাক করতে চাইনি, কারণ পরপর দুটো জার্নিতে এমনিতেই ভীষণ টায়ার্ড লাগছে। ফুপির ওখানে কথা বলার মতো পরিস্থিতি নেই। ফুপুকে এসবই বুঝিয়ে বললাম। এরপর তোমাকে এখানে নিয়ে এলাম। গত পরশু রাতে প্লেনে বলতে গেলে ঘুমাইনি। গত রাতেও গাড়িতে, দুরাতের ঘুম নষ্ট। কাল দুপুরেও কিছু খায়নি, রাতেও তেমন কিছু খাওয়া পড়েনি। এখন বাজে সকাল 8টা। যারা দ্রুত একটা প্লেটে নাস্তা নিয়ে আফনানের হাতে দিল। আফনান প্লেট থেকে এক টুকরো নিয়ে জারার মুখে দিয়ে সাথে সাথে বলল, এই দাঁড়াও দাঁড়াও, খেও না। যারা ভাবলো খাবারে কিছু আছে কিনা, সে ওভাবেই থেমে গেল। আফনান চট করে ওর মুখে মুখ লাগিয়ে খাবারটা নিজের মুখে যেন শুষে নিল। যারা ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। আফনান হেসে সরি বলে আরেকবার ওর মুখে খাবার তুলে দিল। নাস্তা পর্ব শেষে আফনান বলল, চলো বারান্দায় বসে কথা বলি। চায়ের কাপ হাতে ওরা দুজনেই বারান্দায় এসে বসলো। তারপর আফনান চায়ের চুমুক দিয়ে বলল, এবার বলো তো কি হয়েছিল সেদিন? কোনো কিছুই বাদ দেবে না।
যারা একটু চুপ থেকে বলতে শুরু করলো, আফরানের বিদেশ চলে যাওয়া, ইরিনার ঘন ঘন এই বাড়িতে আসা, তারপর হঠাৎ ফোন কল, খুন হবার ভয় দেখানো, আম্মু সম্পর্কে সন্দেহ তৈরি করা, তারপর ড্রাইভার চাচাকে ধরে সেই দিনই সিলেট চলে আসা পর্যন্ত সবই বলল যারা। আফরান চুপ করে গম্ভীর মুখে সব শুনল। যারা জিজ্ঞেস করলো, আম্মু কেমন আছে? তুমি চলে আসায় যথেষ্ট মুষ্টে পড়েছে। আফরান চিন্তিত মুখে পিরিচের ওপর কাপ ঘোরাতে লাগলো। যারা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করলো, কে করেছে এসব? একজনকে সাসপেক্ট করছি, কিন্তু নিশ্চিত না হয়ে নাম বলতে চাচ্ছি না। আফরান ধীরে ধীরে বলল। তারপর জারার দিকে তাকিয়ে বলল, আম্মু যে তোমাকে ওসব বলেছে তুমি তো আমার সাথে শেয়ার করতে পারতে। ছি, কেন? উনি আপনার মা, উনার ছেলেকে হুট করে এভাবে কেউ দখল করে ফেললো, ওনার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। সবার প্রকাশভঙ্গি তো আর একরকম হয় না। ইরিনার সাথে তোমার কথা হতো? না, ওনাকে ঠিক বুঝতে পারি না। ইরিনা বাড়িতে বলে বেড়াচ্ছে তুমি পালিয়েছ। যারা চমকে ঠোঁটের উপর হাত চাকলো। ইন্না লিল্লাহ। আফরান টাকা পয়সা চুরির কথাটা চেপে গেল, বলতে রুচিতে বাজছে। কেবল বলল, ওকে একটা শিক্ষা দিতে চাই। যারা কিছুক্ষণের জন্য চুপ মেরে গেল, তারপর ধীরে আফরানের কাঁধে মাথা রেখে বলল, আপনি আমাকে ভুল বুঝেননি, এটাই আমার জন্য যথেষ্ট। কাউকে কিছু বলার দরকার নেই, ওর জায়গাটা আমি নিয়ে নিয়েছি, ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। ও হয়তো আপনাকে ভালোবাসে। আফরান জারার দিকে ফিরে তাকালো, আস্তে করে জিজ্ঞেস করলো, আর তুমি? তুমি বাসো না? সে জারার দিকে তাকিয়ে রইল। যারা প্রবল আবেগে আফরানকে জড়িয়ে ধরল, ওর লোমশ বুকে মুখ ঘষে বলল, বাসি, খুব ভালোবাসি। আফরান উঠে দাঁড়িয়ে ওকে পাঁজা কোলা করে তুলে নিল। যারা নিজে আফরানকে শক্ত করে ধরে রেখেছে। আফরান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, সেদিন কিন্তু তুমি প্রমিস করেছিলে। যারা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আফরান ওর নাকে আলতো কামড় দিয়ে বলল, যেদিন খালামণিরা সবাই দাওয়াত খেতে এসেছিল। যারা নিঃশব্দে হাসল। আফরান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, প্রমিস পুরো করার সময় এসেছে। যারা ভীরু চোখে তাকালো আফরানের দিকে। আপনি ক্লান্ত, আপনার বিশ্রাম প্রয়োজন। চলো দুজনেই বিশ্রাম নেব। আকাশ মেঘলা হয়ে এসেছে। শ্রাবণের বাড়িধারা নেমে আসতে পারে যে কোনো সময়। এমন সময় আফরানের মোবাইল বেজে উঠল। যারা সেটা ধরতে বললে আফরান বালিশ ছুঁড়ে মারল মোবাইলের ওপর। বালিশের নিচে চাপা পড়ে গেল সেটা। বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল জারার। উঠে বসতে গিয়ে বাধা পেল। আফরানের একটা হাত ওকে ঘেরাও করে রেখেছে। সে বেঘরে ঘুমাচ্ছে। আস্তে করে ওকে সরিয়ে যারা উঠে বসলো যেন ঘুম ভেঙে না যায়। চারপাশ তাকালো, বেলা ঠাহর করা যাচ্ছে না। আকাশ কালো হয়ে আছে, তার উপর ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার কাঁচ দেখে মনে হলো কেউ সেখানে অনবরত পানি ঢেলে দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠল যারা। বেলা 3টা বাজতে চলেছে। দ্রুত বিছানা থেকে নামলো। এলোমেলো চুলগুলো দুহাতে গুছিয়ে কোপা করলো। ওড়নাটা খুঁজতে গিয়ে দেখলো আফরানের গায়ের নিচে চাপা পড়েছে ওটা। টেনে বার করার সাহস হলো না। আফরান জেগে যাবে। হঠাৎ মনে পড়ল, আয় হায়, আমার নামাজ। তাড়াতাড়ি বাথরুমে ঢুকলো, গোসল সেরে দ্রুত নামাজে দাঁড়ালো। আফরান তখনও ঘুমে। ওকে ডাকতে গেলে যারার নামাজ কাজা হয়ে যাবে। 4 রাকাত ফরজ আদায় করে তারপর আফরানকে ডাকলো। আফরান চোখ না খুলেই হাত বাড়িয়ে যারার কবজি আঁকড়ে ধরে টানলো। যারা ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, দেখুন কটা বাজে। আফরান ঘুম ঘুম চোখ মেলে বলল, কটা বাজে? 3:30 বাজতে চলেছে, উঠুন তাড়াতাড়ি। আফরানের ঘুম ছুটে গেছে। ওরে বাবা, তাই নাকি? বলে উঠে বসলো। জারার দিকে তাকিয়ে দেখলো ও নামাজের হিজাব পরে আছে। এমন পোশাকে ওকে সাংঘাতিক ইনোসেন্ট লাগে। বলল, বাহ, উঠে নামাজও পড়ে ফেলেছ। যারা হাসলো। আমাকে ডাকলে না কেন? কি করব, আমার নামাজ তো কাজা হয়ে যাবে। ক্ষুধা লেগেছে, উঠুন তাড়াতাড়ি। আফরান ওর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকলো। যারা ওকে টেনে নামালো। আমার দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে না, নামুন তো। আরে বলো কি, পেট মন দুটোই ভরে যাবে, আরেকবার সুযোগ দিয়ে দেখো। যারা ওকে প্রায় ঠেলে বাথরুমে পাঠালো। তারপর রুমটা গোছাতে শুরু করলো। ইন্টারকমের বাটন টিপে লাঞ্চ আনতে বলে দিল। নামাজ ছেড়ে আফরান খেতে বসলো। যারা চুপচাপ খাবার বাড়তে লাগলো প্লেটে। আফরান ওর দিকে তাকিয়ে আছে। যারার গা থেকে মৃদু চন্দনের সুবাস আসছে। গোসলের পরপর যারাকে অন্য সময়ের চেয়ে বেশি কিউট লাগছে। আফরান ওর দিকে তাকিয়ে হঠাৎ বলল, এই তুমি আছাড় খেয়ে পড়ে গেছিলে নাকি? যারা সংকুচিত হলো, না তো। তাহলে ব্যথা পেলে কিভাবে? এই যে এত তোমার গলায় লাল দাগ কিসের? আর এই যে। যারা লজ্জা পেয়ে একটা ওড়না নিয়ে সমস্ত মাথা, ঘাড়, গলা ঢেকে ফেলল। আপনার ভাত দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিন। বাবুকে আনতে যেতে হবে না? যারা আফরানের সামনে প্লেট রেখে বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পরে যাই। ফুপুর সাথে ফোনে কথা বলে নাও। ভাত খাবার পরে আফরানের চা খাবার অভ্যাস। যারাকে চা দিতে বলে মোবাইলটা অন করলো। চমকে উঠে হেসে ফেলল। যারা জিজ্ঞেস করলো, কি হয়েছে, হাসছেন কেন? যারাকে দেখালো, দেখো অবস্থা। যারা দেখলো প্রচুর মিসড কল জমা হয়ে গেছে। লজ্জিত হেসে বলল, আম্মুকে ফোন দিয়ে কথা বলুন। বলবো যে তোমার বৌমা আমাকে 3টা পর্যন্ত তার বাহুডোরে আটকে রেখেছিল, তাই। যারা হাতের কাছের কুশনটা ছুঁড়ে মারল আফরানের দিকে। অসভ্য, আমি আটকে রেখেছি না তুমি?
বলে লজ্জা পেয়ে গেল। আফনান ওর হাত ধরে টেনে বসালো। আপনি বাদ, এখন থেকে তুমি, ন্যাচারালি যেটা এখন তোমার মুখ থেকে বের হয়েছে। ফোন বাজলো। আফনান দেখলো আম্মুই বারবার ফোন করেছে। রিসিভ করে কথা বলতে শুরু করলো। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? না, আমি ভালো আছি। ওই ঘুমিয়ে পড়েছিলাম তো, দুরাত না ঘুমিয়ে একেবারে টায়ার্ড। কে, তোমার বৌমা? যারা ইশারায় হাত নাড়ল। আফনান হেসে বলল, সামনে আছে, কথা বলো। যারাকে আঙুল তুলে ইশারা করতেই যারা এগিয়ে গিয়ে ফোন ধরল। আসসালামু আলাইকুম আম্মু। সাবিহা কাঁদো কণ্ঠে বললেন, ভালো আছিস মা? যারার মনে হলো এত মধুর ডাক ও জীবনে শোনেনি। সে নিজেও আবেগাপ্লুত হয়ে গেল। ওর চোখ ভিজে উঠল। যারা তার শরীরের খবর নিল। ওদের কথোপকথনের মাঝে আফনান যারার কোমর ধরে ওকে নিজের কোলে বসিয়ে দিল। নাও, বসে কথা বলো। যারা ভ্রুকুচকে ওকে শাসন করবার ভঙ্গি করল, কিন্তু কথা বলতে বলতে কিছুক্ষণ পর লাফ দিয়ে সরে গেল। আফনানের দিকে আঙুল তুলে শাসালো। ওদিকে সাবিহা জিজ্ঞেস করলেন, কবে ফিরবি তোরা? এই যে মা, ওর সাথে কথা বলুন। আফনানের হাতে মোবাইল ফিরিয়ে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে। আফনান কেশে নিয়ে এবার কথা বলাতে একটু সিরিয়াস হলো, কারণ মা জিজ্ঞেস করেছেন, তোরা ঠিক আছিস তো? বাবু কেমন আছে? আফনান জবাব দিল, সাথে জানিয়ে দিল সে যারাকে নিয়ে আগামীকাল ফিরবে। বৃষ্টি থামলে ফুপিকে নিয়ে হোটেলে ফিরল ওরা। ফুপির বাসায় যাবার সময় আফনান এক গাদা মিষ্টি দই, ফলমূল, নাস্তা কিনে নিয়ে গেল সেই বাড়িতে। ঠিক হলো, ফুপি এবার ওদের সাথে ঢাকা যাবে। ফুপি প্রথমে না করেছিলেন, কিন্তু আফনানের পীড়াপিড়িতে তিনি অবশেষে রাজি হলেন। ওদিকে সাবিহা চৌধুরী গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করেছেন বাড়িতে, আর এসব কাজে তাকে সাহায্য করছে সেজান। সে ক্যাটারারের সাথে কথা বলা, লাইটিংয়ের ব্যবস্থা করা সহ যাবতীয় কাজে সেজানই মুখ্য ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ভাইয়ের সাথে ফোনে কথাও বলে নিয়েছে সে। কথার ফাঁকে ফাঁকে আফনানের মাধ্যমে জারার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। সে তার বিগত জীবনের যৌবন উন্মাদনার খেসারত দিচ্ছে বলেও আফসোস করল। ফুপির সাথে কথা বলছিল যারা। ফুপি, তুমি আমাদের সাথে ঢাকা থেকে যাও না কেন? শুনে ফুপি হেসেছে। বোকা মেয়ে। মেয়ের শ্বশুরবাড়ি কি থাকতে আছে? কেন ফুপি, কি সমস্যা? আফনান খুব ভালো ছেলে, সে আমি জানি মা। তুই স্বামী যেটা পেয়েছিস সে লাখে একটা, কিন্তু সবকিছুরই একটা সুন্দর অসুন্দর বলে কথা আছে। তোকে বলে রাখি মা, মানুষের বদনজর বড় মারাত্মক জিনিস। তোর সুখী দাম্পত্যে কারো বদনজর লাগা অস্বাভাবিক কিছু না, তাই সাবধানে থাকিস। সবসময় বদনজরের দোয়া পড়বি। যারা মাথা নাড়ল, পড়ব। তারপর বাবুকে নিয়ে কতক্ষণ আদর করলো। ওকে খাইয়ে ফুপুর কোলে দিয়ে উঠে আসার সময় ফুপুকে মনে করিয়ে দিল কাল বিকেলেই বেরিয়ে পড়বে ওরা। রাতের খাবার দাবার শেষে আফনান বলল, দিনে যে হারে ঘুমিয়েছি রাতে তো ঘুমাতে পারবো বলে মনে হচ্ছে না। পরে যারাকে নিয়ে বারান্দায় রাখা সোফাতে বসলো। আফনান যারাকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো। যারা ওর কাঁধে মাথা রেখে বলল, একটা অনুরোধ করতে চাই, করো। ঢাকায় ফিরে গিয়ে ইরিনাকে কিছু বললেন না। আফনান কপাল সামান্য কুঁচকে যারাকে ধরে সোজা করে বসালো। কিছুই বলবো না? না, কি দরকার, থাক না। যে তোমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করলো, তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে, তাকে কিছুই বলবে না? আপনি সরাসরি না বলে অন্যভাবে তো ওদেরকে সতর্ক করতে পারেন, আম্মুকে দিয়ে বলাতে পারেন, কিন্তু আমি চাচ্ছি বিষয়টা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায়। হাজার হলেও তারা আপনার আত্মীয়, আর আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আফনান দীর্ঘশ্বাস ফেলে যারাকে ফের জড়িয়ে ধরল। যারা ওর গালে হাত রেখে বলল, আমি আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আফনান ওর দিকে তাকিয়ে থেকে মৃদু শব্দে বলল, আল্লাহ পাক আমাদের দুজনকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন, আমিন। ঢাকা পৌঁছেও বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। সাবিহা পরমানন্দে যারাকে বরণ করে নিলেন। কেঁদে বুকে জড়িয়ে নিলে জারার ফুপির সাথে পরিচিত হয়েও খুব খুশি হলেন। ফুপিকে জারার পাশের খালি কামরাটা দেয়া হলো। যারা ঘরে ঢুকে ব্যাগ রাখতে গিয়ে দেখলো কমলা এক কোণে দাঁড়িয়ে ওকে দেখছে, চোখ ভর্তি পানি। যারা এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করলো। ভালো আছিস রে মা? হ মামি, আপনি যাওয়ানোর পর মনটা অনেক খারাপ হয়ে গেছিল। মনে হয়েছিল আপনি আর আইবেন না। তোদের দোয়া আর ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে। কমলা চোখ মুছে বলল, মামি, আমি হেদিন নিজের চোখে ইরিনা আন্টিরে আলমারির থেকে জিনিস ব্যাগে ভরতে দেখছি। যারা ওর কাঁধে হাত দিয়ে বলল, থাক, মামাকে বলিস না, শুনলে রেগে যাবে। পেছন থেকে আফনান হঠাৎ বলে উঠল, এরপরেও তুমি বলবে ওকে কিছু না বলতে? যারা চমকে উঠে দাঁড়ালো। আফনান কখন পেছনে এসে দাঁড়িয়েছে ও টেরই পায়নি। আফনান যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। রাতে ঘুমাবার সময় যারা দেখল আফনান চুপ করে চিত হয়ে শুয়ে আছে। ওর মুখ যথেষ্ট গম্ভীর। যারা ওর মেজাজের আঁচ অনুমান করে ওর পাশে গিয়ে ওর হাতের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। আফনান একটু চমকে তাকালো। ও তুমি? কি ভেবেছিলে এত? আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? যারা ওর বুকে মাথা রেখে বলল, আপনি এখনো এসব নিয়ে ভাবছেন? আমি আম্মুকে সব জানাবো, আর
তার আদরের ভাগ্নির কীর্তিকলাপ তার জানা থাকা উচিত। যারা আর কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করলো। সরে যাবার উদ্যোগ নিতেই আফনান টেনে ধরল। যাচ্ছ কেন? রাত হয়েছে তো, ঘুমাতে হবে না? আফনান ওকে কাছে টেনে বলল, দুজনে এক বালিশে ঘুমাবো। যারা কিছু বলতে গেলে ওকে বাধা দিয়ে বলল, এটাও কিন্তু সুন্নত। যারা সরে যেতে চাইলেও পারল না। আফনান ততক্ষণে ওকে অক্টোপাস আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বেশ ঘটা করে পালিত হলো আফনানের ওয়েডিং রিসেপশন। প্রায় সকল আত্মীয় স্বজন এলো। যারার অনুরোধে ইরিনদেরকে অনুষ্ঠানের আগে কিছু বলা হলো না, যা বলার পরে বলা হবে। অনুষ্ঠানটা ভালোই হয়ে যাক। জারাকে একটা মেরুন রঙের জমকালো রাজস্থানী ঘাগরা পরানো হলো। আফনান এটা ৫৫,০০০ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আনিয়েছে। পার্লার থেকে মহিলাদের বাড়ি আনানো হলো। সাজানোর পর জারার দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। ওকে সম্রাজ্ঞীর মতো লাগছিল। মহিলাদের আলাদা বসানোর ব্যবস্থা করা হলো। সেখানে পুরুষদের প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ। আফনানের এক আত্মীয় ওকে ধরল, এত সুন্দর বউ কোত্থেকে নিয়ে আসলি? আফনান হাসল, জি দোয়া করবেন। এমন সময় পেছন থেকে কেউ ওর কাঁধে টোকা দিল। আফনান ঘাড় ফিরিয়ে দেখল ইরিনা। আফনান কিছু বলতে গিয়েও চেপে গেল। জারার অনুরোধ মনে পড়ল। ইরিনা ফ্যাকাশে হেসে বলল, একটা কথা ছিল ফিন ভাইয়া। আফনান অন্যদিকে তাকিয়ে বলল, বলো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? তোমার কি মনে হয়? না মানে ভাবির চলে যাওয়ার ব্যাপারে আমি যা বলেছি তা আসলে আমার কথাটা বলা উচিত হয়নি। খালামণি আমাকে বলেছেন আমার জারার কাছে মাফ চাওয়া উচিত। সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে এতটুকু জানিয়ে রাখি যে যারার কারণে তুমি এখানে আসতে পেরেছ, নতুবা তোমাকে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। তুমি মিথ্যে রটনা করেছ, প্লাস আলমারিতেও হাত দিয়েছ। ছি, এতটা নিচে কিভাবে নামতে পারলে? যাক, এসেছো, খাও, ঘুরো, কিন্তু একটা অনুরোধ, দয়া করে এরকম জঘন্য আচরণ আর কারোর সাথে করো না। বলে আফনান সরে গেলে ওর সামনে থেকে। আফনানকে এভাবে চলে আসতে দেখে সেজান ধরল। কি হয়েছে ভাইয়া? কিচ্ছু না, এমনি। আফনানের মুখ গম্ভীর। সেজান ওর কাঁধে মৃদু চাপড় দিয়ে হেসে বলল, আম্মুর কাছ থেকে শুনেছি কিছুটা। বেচারিকে দোষ দিয়ে লাভ নেই, সে তোর প্রেমে পাগল হয়ে গেছে। তোকে দেখলে তো মেয়েদের মাথার স্ক্রু এমনিতেই খুলে পড়ে যাবে। দূর, ছাড় তো এসব কথা। বাই দ্য ওয়ে, এমন চমৎকার আয়োজনের জন্য থ্যাঙ্কস। সেজান মুচকি হেসে বলল, সারপ্রাইজ আরেকটা আছে। আফনান হাসলো। কি সেটা? সেজান পকেট থেকে একটা বড় এনভেলপ বের করে আফনানের হাতে দিয়ে বলল, এটা আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে গিফট। আফনান দেখে খুশি হয়ে বলল, ও মাশাআল্লাহ। যারা ভীষণ খুশি হবে এটা পেলে, কিন্তু বাবুকে রেখে এতদিন। সেজান আফনানের হাত ধরে বলল, বাবুর বাবা তো আছি, তোরা নিশ্চিন্তে যা। তাছাড়া আম্মু আছে, ফুপি আছে, সমস্যা কি? আর যারা আপুকে বলিস তার এই ছোট ভাইটাকে যেন মন থেকে ক্ষমা করে দেয়। আমি কিন্তু ওনাকে ভাবি ডাকবো না, আপুই ডাকবো। পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনের সত্যিকারের অর্থ বুঝতে শিখলাম অনেক পরে। তোর আর যারার ভালোবাসা দেখে মনে হয় সত্যি প্রেম পবিত্র ও সুন্দর, তবে তা অবশ্যই বিয়ের পর। বিয়ের আগে কোনো প্রেমই সুন্দর না, পবিত্র তো নয়ই, বরং সেটা নষ্টামি। আফনান মাথা নেড়ে সায় দিল। সত্যি, স্বামী স্ত্রীর মাঝে মহান আল্লাহ রহমত ছেড়ে দেন। তাই সবারই উচিত স্বামী দরিদ্র হোক কি অসুন্দর, তাকেই রাজার চোখে দেখা আর তার কাছে আত্মসমর্পণ করা। একইভাবে প্রতিটা স্বামীরই উচিত স্ত্রী অসুন্দরী হোক কি দরিদ্র, তার প্রতি সম্মান আর ভালোবাসার দৃষ্টিতে তাকানো। তাহলে সে চাহনিতেও আল্লাহ প্রেম ঠেলে দিবেন। চল ভেতরে যাই। সেজান এক হাতে ক্র্যাচ, অন্য হাতে ভাইকে জড়িয়ে ধরে পা বাড়ালো। গভীর রাত, চমৎকার ফুলের চাঁদোয়ার নিচে যারা বসে আছে। আফনানের মনে হলো যারাকে এত অদ্ভুত সুন্দর আগে কখনো লাগেনি। সে জারার পাশে গিয়ে বসল, ঘোমটা সরিয়ে সালাম দিল। জারাও হেসে উত্তর দিল। দুজনে দুষ্টমি খুনসুটির এক পর্যায়ে আফনান জারাকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর এনভেলপটা জারার হাতে দিয়ে সেজানের কথাগুলো বলল আফনান। যারা সেটা হাতে নিয়ে ভীষণ আনন্দিত হয়ে প্রবল উচ্ছ্বাসে আফনানকে জড়িয়ে ধরল। আফনান ওকে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। যারা আফনানের বুকে মুখ গুজে বলল, সেজান ভাই যে আমাদের এত দামি উপহার দেবেন আমি ভাবতেও পারিনি। ওকে মন থেকে ক্ষমা করে দিও, মহান আল্লাহ তাকে ক্ষমা করুন। আনন্দে যারার চোখ ভিজে আসতে চাইছে। আফনানের গলা জড়িয়ে ধরে বলল, কবে যাব আমরা? আফনান দুষ্টুমি করে বলল, কোথায়? যারা ওর নাক টেনে ধরে দিয়ে বলল, ওমরা করতে। আফনান জারার কপালে চুমু দিয়ে বলল, এ মাসের শেষে।